বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। তুমি বেশি বুঝো আমার থেকে? তুমি বড় নাকি আমি বড়? আমি বলছি না কোনটা কিভাবে হয় না হয়, জ্ঞান দাও আমাকে। আমি বলছি না বিয়ের নিয়মে ডিভোর্স করানো হয়, মানে হয়। এখানে শেষ কথা। আর জীবনে কয়টা বিয়ে, কয়টা ডিভোর্স দেখেছো তুমি? হ্যাঁ, জীবনে কাউকে কখনো দেখেছো ডিভোর্স নিতে? দেখনি। তাহলে জানবে কি করে যে কিভাবে ডিভোর্স হয় মানুষের? আমার থেকে একদমই বেশি বুঝতে যাবে না, বলে দিলাম। আমি যখন বলেছি আমার তোমাকে পছন্দ না, তার মানে আমাদের আজকে ডিভোর্স করানো হবে, ব্যাস। হৃদের ঝাঁঝালো কণ্ঠের কথায় কষ্টে চোখ লেগে আসলো মায়ার। দমেও গেল নিজের মাঝে। আর প্রশ্ন করার সাহসই পেল না হৃদকে। মনে মনে ভাবলো মায়া, হৃদ ভাইয়া যখন ডিভোর্স বলেছে, ডিভোর্স পড়ানো হয়, তার মানে সত্যি ডিভোর্স পড়ানো হয় বিয়ের মতো করে। মায়া ছোট, তাই সে কিছু জানে না, কিন্তু হৃদ ভাইয়া বড় ভাই, সব জানে, সব বুঝেন। মায়া দমে গেল মুহূর্তে। কিন্তু তারপরও মায়ের একটা আপত্তি হলো, সে কেন চুরি করে হৃদকে ডিভোর্স দিতে যাবে, বরং বাড়ির সকলকে সামনে রেখে সে ডিভোর্স করবে। হৃদ ভাইয়ার নামে নয়তো না। তাই মায়া পুনরায় আপত্তি করে কষ্ট ভরা কণ্ঠে বলল, দাদা দাদিকে ছাড়া আমি আপনার নামে ডিভোর্স করব না ভাইয়া। আপনি দাদা দাদিকে আসতে বলুন। হৃদ তেতে উঠে মায়ের মুখে বারবার ভাইয়া ডাকটা যেন হৃদের অগ্নি রাগের কারণ হচ্ছে। কিন্তু তারপরেও হৃদ রাগটা প্রকাশ করলো না, চেপে গেল। এই মুহূর্তে যদি হৃদের বিশেষ মুহূর্ত না হতো, তাহলে এতক্ষণে মায়ের গালে ঠাটিয়ে মারত এক চড়। ভাইয়া ডাকার দায়, কিন্তু আপাতত সে এমন কিছুই করতে চাচ্ছে না। আগে ভালোই ভালোই হিসাবটা কষে নিক এই বাতিল বউয়ের সাথে, তারপর না হয় দেখে নিবে সে এই অবাধ্য নারীকে, যে কতটা অবাধ্য হতে পারে তার। রাগে হৃদ ভেতর ভেতর জ্বলে উঠল, মুখে প্রকাশ করলো আংশিক। মায়ের দিকে এক পলক চোখ ঘুরিয়ে তাকিয়ে বিরক্তি প্রকাশ করলো হৃদ। ধমকেশ্বরী বলল, এই মেয়ে, দাদা দাদি আমার কাছে ডিভোর্স চেয়েছে, যে তাদের ডাকবো আমাদের ডিভোর্স করানোর সময়? আমার কাছে ডিভোর্স চেয়েছে আমার বাবা মা। এখন তারা দুনিয়াতে থাকলে না হয় তাদেরকে সামনে হাজির করে তোমাকে ডিভোর্স দিতাম, কিন্তু তারা নেই বলি আমি আর তুমি একা একা তাদেরকে দেখানো ডিভোর্স নামা করবো। নয়তো আমার মোটে ইন্টারেস্ট নেই তোমার প্রতি, বুঝছো? হৃদের যুক্তি ছোট মাথায় আঠালো। কিছুটা আমতা আমতা করে বলল মায়া। কিন্তু হৃদ পুনরায় ধমকের সুরে দাঁতে দাঁত চেপে ধরে বলল মায়াকে, শাট আপ ইডিয়েট। আর একটা কথা বললে মাথার উপর তুলে আছাড় মারবো, তারপরে হাত পা ভেঙে নিয়ে যাবো কাজে অফিস। হৃদের ভয়ে মুহূর্তে সিটিয়ে যায় মায়া। কোনো কথা না বাড়িয়ে কাঁদতে কাঁদতে যায় হৃদের পিছন পিছন কাজী অফিস অবধি। কাজী অফিসের মধ্যে কাজীকে সহ 3জন উকিল নিয়ে আগে থেকেই বসেছিল আসিফ। হৃদ মায়াকে নিয়ে ঢুকতেই এগিয়ে আসে আসিফ। হৃদকে বসার জন্য চেয়ার দিতে সেটা টেনে বসে পড়ল হৃদ আরাম করে। এতক্ষণ যাবৎ মুখ পড়ে থাকা রুমালটি টেনে গলায় নিচে নামিয়ে দেয় হৃদ। দৃশ্যমান হয়ে হৃদের ঘামন্ত লাল গম্ভীর মুখটা। হৃদের পাশে আরও একটা চেয়ার দেওয়া হয় মায়াকে বসার জন্য, কিন্তু মায়া বসলো না হৃদের পাশে চেয়ারটায়, বরং ঘাপটি মেরে দাঁড়িয়ে রইল হৃদের পাশে, নীরবে নিজের চোখের জল বিসর্জন দিতে দিতে। হৃদের মাথা ঘামালো না মায়াকে নিয়ে বিন্দুমাত্র। গম্ভীর ন্যায় বসে রইল শটান হয়ে চেয়ারে। কয়েক সেকেন্ডের মধ্যেই কাজী সাহেব জব্দ করে কিছু পড়লো লাগলো। নিজের পড়া শেষ করে মায়াকে কবুল বলতে বললে মায়া হৃদের দিকে তাকায় অশ্রুসিক্ত ভেজা চোখে। হৃদ মায়াকে কবুল বলতে না দেখে পুনরায় ধমকে ওঠে সশব্দে। মায়ার হৃদের ধমকে চমকে উঠে ভয়ের সাথে সাথেই গড়গড় করে 3বার কবুল বলে দেয়। কাজী সাহেব মায়াকে বিয়ে পড়ানোর পর হৃদকে ঠিক একইভাবে কবুল বলতে বললে সে গম্ভীর কণ্ঠে পরপর 3বার কবুল বলে ফেলে। বিয়েটা সম্পূর্ণ হয়। আসিফ সহ বাকি সবাই সাথে সাথে শব্দ করে আলহামদুলিল্লাহ পড়ে ফেলে তৎক্ষণাৎ। ধর্মীয় মোতাবেক বিয়েটা সারতেই উপস্থিত 3জন উকিলের মধ্যে একজন উকিল মায়ের দিকে বেশ কিছু কাগজ এগিয়ে দেয়। মায়া প্রথমে এতগুলো পেপার দেখে নাকচ করে বসে সাইন করা থাকে, কিন্তু অবশেষে হৃদের হুমকি ধামকি ভয়ে উঠতে না পেরে একগাদা কাগজে সাইন করে দিল মায়া, কান্নার রফাদফা হতে হতে। হৃদ মনোযোগ সহকারে দেখল সদ্য বিয়ে হওয়া বউটিকে। তার সাইন করতে কত জড়তা, কত কষ্ট। আচ্ছা, মেয়েটা কি তাকে পছন্দ করে নাকি? নয়তো এত জড়তা, এত কান্না কিসের ডিভোর্স ভেবে সাইন করত? শুধুই কি তার ভয়ে মেয়েটা এমন করছে, নাকি আরো কিছু আছে? হৃদের ভাবনার সূত্র ছিল যখন উকিল সাহেব সেই কাগজগুলো হৃদের দিকে বাড়িয়ে দেয়।
হৃদ গম্ভীর মুখে খচখচ শব্দ করে দক্ষ হাতে সবগুলো পেপারে সাইন করে দিল একের পর এক। অবশেষে হৃদ অবুঝ মায়াকে ধমকাতে ধমকাতে বিয়েটা করে নিল, অনেকটাই ষড়যন্ত্রভাবে। মায়া বুঝলো না হৃদের ষড়যন্ত্রের চক্রটা, বরং মায়ার ভীষণ মন খারাপের গাল বেয়ে পড়ছে চোখের পানি। মায়ের কাছে আজ আবারও হৃদ হয়ে উঠল দুনিয়াতে সবচাইতে নিষ্ঠুর খারাপ মানুষ, যার মন নেই, নির্দয় পাষণ্ড মানুষ। হৃদ গম্ভীর মুখে উঠে কাজী অফিসের থেকে বাহিরে বের হতেই মায়াও হৃদের পিছন পিছন বের হয়ে আসে, নিজের হাতের উল্টো পিঠে চোখের পানি মুছতে মুহূর্তে। হৃদ বাহির হয়ে রাস্তার আশেপাশে এসে দাঁড়ায় নিজের গাড়ির সামনে, পিছনে ঘুরে মায়ার দিকে তাকায় খানিকটা দুষ্টুমি দৃষ্টিতে। হৃদের দৃষ্টি খেলা করলো মায়ার কান্না জড়িত লাল মুখটার দিকে। হৃদ গা এলিয়ে দাঁড়ায় গাড়ির সাথে, নিজের প্যাকেটে পুনরায় দুহাত গজাতে গজাতে বলল, ম্যাডাম, ডিভোর্স পড়ানো শেষ। এবার যথাযথ নিয়মে বাসরটা সারতে হবে আপনাকে। ওই যে বললাম, বিয়ের সকল নিয়মকানুন মেনে ডিভোর্স পড়াতে হবে। তাই এখন নিয়ম অনুযায়ী আপনাকে বাসরটা সারতে হবে আমার সাথে, নয়তো আমার বাবা মা বিশ্বাস করবে না আমাদের ডিভোর্স হয়েছে সেটা। বিশ্বাস করানোর জন্য হলেও একটাবার বাসরটা সারতে হবে আপনাকে। কে প্রস্তুত তো আপনি? আমি কিন্তু প্রস্তুতি নিয়ে এসেছি। হৃদের কণ্ঠে খেলে গেল দুষ্টুমি, কিন্তু চোখে মুখে রয়ে গেল ভীষণ গাম্ভীর্য ভাব। মায়া অশ্রুসিক্ত চোখ দুটো মুছতে মুছতে তাকায় হৃদের দিকে। হৃদের কথার যথার্থ অর্থ না বুঝে মাথা নাড়িয়ে হৃদকে সম্মতি জানায়, যার অর্থ সে হৃদের সাথে একটা বাসর করবে। মায়ার মাথা নাড়ানোতে এই প্রথম ঠোঁট কামড়িয়ে হাসল হৃদ। প্রচণ্ড লাজুক সে হাসি, কিন্তু মায়া হৃদের সে হাসিটুকু দেখার আগে হৃদ কৌশলে নিজের গলায় ঝুঁকে থাকা রুমালটা টেনে উপরে তুলে নেয়, নিজের মুখ ঢেকে নেয় চট করে, তারপর রসিয়ে বলে ওঠে, ম্যাডাম, বাসর অর্থ বলছেন আপনি? মায়া মাথা নাড়িয়ে সম্মতি জানায়, যার অর্থ সে বুঝে বাসরের অর্থ কি। হৃদ যেন সুযোগ পেল, অকপট প্রশ্ন করলো সাথে সাথে মায়াকে। তাই ভালো। তা কি জানেন বাসর সম্পর্কে শুনি? মায়া হৃদয় থেকে নিজের দৃষ্টি সরিয়ে নিচে তাকায়, টলমলে চোখে বলল, বিয়ের ফার্স্ট নাইটকে বাসর বলে। হৃদ আহত সুরে মৃদু আর্তনাদ করে উঠল মায়ার সামনে, দুষ্টমিতে রসিয়ে বলে উঠল তৎক্ষণাৎ, উফ ম্যাডাম, এভাবে বলিয়েন না প্লিজ, লাগে। শরীর মন দুটোই চলে। আসলে ফার্স্ট নাইট সম্পর্কে আমার পূর্ব অভিজ্ঞতা নাই তো, তাই একটু শিখিয়ে পড়িয়ে নেবে আমাকে। মায়া না বুঝে আবারও মাথা নাড়ে, যার অর্থ সে হৃদকে শিখিয়ে পড়িয়ে দেবে। হৃদ পুনরায় ঠোঁট কামড়িয়ে হাসল, বুঝতে পারল মায়া বারবার বাসরে যথার্থ না বুঝেই তাকে সম্মতি জানাচ্ছে। এখন রাতে বোঝা যাবে এই মেয়েটি তার সাথে কি করে, তখন না হয় হৃদ চিন্তা ভাবনা করে নিবে এই মেয়েটিকে ছেড়ে দেওয়া যায় নাকি পিষে দেওয়া যাবে। উদ্দেশ্যবিহীন গন্তব্যে হৃদের সাথে ছুটে চলেছে মায়া। অনেকটা কান্নায় চোখ মুখ ফুলে লাল হয়ে আছে মায়া, দু চোখের ঘন পাপড়িতে সিক্ত ভেজা হয়ে আছে নোনা জলের ছিটা পানিতে। মায়ার চোখের নিচে গালে লেপটে আছে সে পানিতে, থেমে থেমে এখনো ফুপিয়ে কাচ্ছে মায়া। কিশোরী বয়সের আবেগটা কোনো মতেই কন্ট্রোল করতে পারছে না মায়া হৃদের সামনে, তাই কেঁদে চলেছে বিগত 2 ঘন্টা ধরে চুপচাপ। কান্নার কারণটা হৃদকেও প্রকাশ করছে না, আর না হৃদ মায়াকে কোনো রূপ প্রশ্ন করছে। আপাতত হৃদ নিজেই গাড়ি ছুটাতে ব্যস্ত, মায়াকে নিয়ে শহর থেকে দূরে কোথাও পাড়ি জমাতে চাচ্ছে সে। আজ রাতটা মায়াকে নিয়ে সে একান্তভাবে দূরে কোথাও অবস্থান করতে চায়। সেই ভাবনা অনুযায়ী হৃদ মায়াকে নিয়ে একা বের হয় দূরপথে, সঙ্গে বডিগার্ড বা ড্রাইভার কাউকে নেয়নি সে। হৃদ নিজেই গাড়ি ড্রাইভ করছে মায়াকে পাশের সিটে বসিয়ে, আর তখন থেকে মায়া কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছে কষ্টে। অবশ্য হৃদ বার কয়েক পাশে চোখ ঘুরিয়ে দেখেছিল মায়াকে কান্না করতে, কিন্তু সেদিকে মনোযোগী হলো না হৃদ। হৃদের ধারণা মেয়ে মানুষ কান্না করবে এটাই স্বাভাবিক, বরং কান্না না করাটা অস্বাভাবিক কিছু। তাছাড়া নতুন বিয়ে হয়েছে তাদের, এখন যদি তার বউ না কাঁদে তাহলে তার ফিল হবে না যে সে বিয়ে করেছে। তাই হৃদের ফিল হওয়ার জন্য হলেও তার সদ্য বিয়ে করা বউকে বেশি বেশি কাঁদতে হবে। কাঁদুক তার বউ, তাহলে তার জামাই জামাই ফিল হবে। হৃদ সামনের রাস্তা ধরে তাকিয়ে একমনে ড্রাইভ করছে। গাড়ির স্পিড 40 কি 50। ফাঁকা জঙ্গলের রাস্তায় শাসা করে গাড়ি দৌড়াচ্ছে সে। রাস্তার দুপাশে বনালি গাছগাছালি ঘেরা। হৃদ ড্রাইভ করতে করতে চোখ ঘুরিয়ে তাকায় মায়ার দিকে। মায়া তখনও থেমে থেমে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে নীরবে। মায়ার কান্নার নির্দিষ্ট কারণটা জানা নেই হৃদের, জানতেও চায় না সে। জানতে চাইলেই দেখা যাবে মেয়েটা বায়না ধরল যে তাকে খানবাড়িতে রেখে আসার জন্যে, তখন অহেতুক রেখে যাবে সে। আর আজ এই দিনে হৃদ রাগ করতে চায় না বউয়ের সাথে, যার জন্যই সে প্রশ্নই করবে না মায়াকে। হৃদ মায়াকে এক পলক দেখে নিয়ে চোখ ঘুরিয়ে পুনরায় তাকায় সামনের রাস্তার দিকে। ডান হাতে ড্রাইভিং স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বাম হাতে গাড়ির সামনে থেকে পানির মামপট্টি নিয়ে বাড়িয়ে দেয় মায়ার সামনে।
পিচেল কণ্ঠে বলে, কিছুক্ষণের জন্য ব্রেক নাও, কান্না থামিয়ে গ্লুকোজের পানিটা খাও। নাও, শরীরে শক্তি করে পুনরায় মনোযোগ দিয়ে কান্না করতে বসো, কেমন? ধরো। মায়ের কান্না বেগ কমল না, বরং বাড়ল হৃদের নির্লিপ্ত কথায়। ফুপানো থেকে ক্রমে হিচকানোতেই রূপান্তরিত হলো বুক ফাটা কষ্টে। মায়া ডিভোর্স চায়নি হৃদের থেকে। মায়ের মনে হৃদকে নিজের সুপ্ত অনুভূতিগুলো দলা ছিল, সেটা আজ হৃদ জোর করে শেষ করে দিল তার নামে ডিভোর্স করিয়ে মায়াকে। এতে মায়ের ভীষণ কষ্ট হচ্ছে বুকে। নিজেকে সামলিয়ে রাখতে পারছে না বলেই মায়া ফুপিয়ে কাঁদছে সেই তখন থেকে। কিন্তু হৃদ বুঝলো না মায়ার মনে সুপ্ত অনুভূতিগুলো, বরং উল্টো তাকে বলছে গ্লুকোজের পানি খেয়ে শক্তি করে তারপর কান্না করতে মনোযোগ সহকারে। এতে মায়া ভীষণ কষ্ট পেল। হৃদের হাত থেকে পানির মামপটটি না নিয়ে হু হু শব্দ করে কেঁদে উঠল দু হাতে নিজের মুখ থেকে। মায়ার হঠাৎ শব্দ করে কান্নায় হৃদের নাক মুখ ছিটকালো বিরক্তিতে। তৎক্ষণাৎ গাড়ির ব্রেক কষে বিরক্তির দৃষ্টি নিক্ষেপ করলো মায়ার দিকে। কপট রাগ দেখিয়ে বলল, এই মেয়ে, মরো কান্না করছো কেন? স্বামী মারা গেছে তোমার, হ্যাঁ? হৃদের কথা যেন আরও কষ্ট পারল মায়ার। কান্নার বেগও বাড়ল খানিকটা। মায়া নিজের মুখ হতে দুহাত সরিয়ে অশ্রু ভেজা ফোলা দু চোখে তাকালো হৃদের দিকে। ঠোঁট উল্টালো কান্নায়। সেই সাথে বেসামাল হেঁচকি তুলে কান্না করতে করতে কোনো রকমে বলল হৃদকে মায়া, আমার স্বামী নেই তো। মায়ের এমন কথায় কপাল কুঁচকে আসে হৃদের। মায়ের কান্নার যথার্থ অর্থ বোঝার জন্য হৃদ কপাল কুঁচকে পুনরায় প্রশ্ন করলো মায়াকে। তোমার স্বামী নেই বলে এর জন্য কাছে তুমি এতক্ষণ যাবত? হৃদের কথার উত্তর করলো না মায়া, বরং হৃদের থেকে চোখ সরিয়ে নিজের কোলের উপর দৃষ্টি স্থির করলো মায়া। ক্রমশই হিচকি তুলে কান্নাও করতে লাগলো। হৃদ নিজের করা প্রশ্নের উত্তর না পেয়ে দৃষ্টি গাঢ় করলো মায়ার দিকে। খানিকটা সন্দেহ নিয়ে ঝোঁকের বসে পুনরায় প্রশ্ন করলো হৃদ মায়াকে। তোমার কি স্বামী দরকার? স্বামী লাগবে? এবারও চুপ থাকলো মায়া, উত্তর করলো না হৃদের পরপর প্রশ্নে। এতে করে হৃদ যেন অল্পতেই বিরক্ত হয় মায়ের উপর, তাই আর আগ বাড়িয়ে প্রশ্ন করলো না মায়াকে, বরং হাতে থাকা পানিটা মায়াকে তুলে নিতে বলল ধমক দিয়ে। মায়া হৃদের ধমকে কেঁপে উঠে খানিকটা সময় নিয়ে কাপা কাপা হাতে হৃদের থেকে পানির বোতলটা নেয়। ধীরে সুস্থে ঠোঁট লাগিয়ে মামপট থেকে অল্প পানি খেয়ে নিতেই পুনরায় ঠান্ডা কণ্ঠে মুখ খুলল হৃদ। মায়াকে উদ্দেশ্য করে স্বগক্তিতে বলল, শোনো মেয়ে, কিছু কথা বলি তোমাকে। দ্বিতীয়বার বলবো না একই কথা তোমাকে। আমি এক কথার মানুষ, দুই কথা পছন্দ নয়। সবার সাথে সখ্যতা ভাব কিছু নেই আমার। দাদা দাদি ছাড়া আপাতত আমার পিছু টানও নেই। তুমি আমার ভালো লাগে বা মোহ হতে পারো, কিন্তু পিছু টান নয়। আজ আছো, কাল নাও থাকতে পারো। মোহ কেটে গেলে হয়তো তুমিই কেটে যাবে আমার জীবন থেকে। আমি আমাকে ছাড়া কাউকে প্রাধান্য দিইনি জীবনে। মি মাইসেলফ বিশ্বাসী আমি। দুনিয়ার সব কিছুর ঊর্ধ্বে আমি নিজের ভালো লাগা ভালো থাকাটাকে প্রাধান্য দিই। যার সূত্র ধরে এই মুহূর্তে তুমি আমার পাশে বসে আছো। বিগত অনেকটা দিন ধরে তোমার জন্য আমি ডিস্টার্ব হচ্ছিলাম, কিন্তু তার কারণটা আমার কাছে আদৌ স্পষ্ট নয়। ঘোলাটে সব কিছু। ভালোবাসা নামক শব্দটা আমার সাথে যায় না, তাই সেদিকে গেলাম না আর। এখন মেইন পয়েন্টে আসে। আমার তোমাকে দেখলে যা ফিল হয়, বাকি আর 10টা সাধারণ মেয়েকে দেখলে তা ফিল হয় না। অসম্ভব সুন্দরী মেয়েদেরকে দেখলে তোমার মতো করে কিছু ফিল করতে পারি না, সেটা আসে না ভিতর থেকে আমার। এখন আমি এসব ডিস্টারবেন্স থেকে বের হতে চাই, আর তার জন্যই মুহূর্তে আমার মনে হচ্ছে তোমার সাথে আমার সেক্সুয়াল বিষয়গুলো টানি হয়তো। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার সাথে আজ থেকে প্রতিনিয়ত ফিজিক্যাল রিলেশনশিপে জড়াবো, যতদিন না আমার তুমি নামক মোহ বা ডিস্টারবেন্স শেষ হচ্ছে, ঠিক ততদিন পর্যন্ত। হ্যাঁ, তুমি ছোট হতে পারো, বাট তোমার শারীরিক গঠন বলে তুমি ফিজিক্যাল রিলেশনশিপের জন্য সুইটেবল। সমস্যা হবে না তোমার। একদমে কথাগুলো বলেই থামে হৃদ। স্বাভাবিক ন্যায় সোজা হয়ে বসে নিজের সিটের মধ্যে হৃদ। সামনের সিটে তাকিয়ে বাকি কথাগুলো গুছিয়ে নেয় নিজের মনের মধ্যে হৃদ। কয়েক সেকেন্ডের মধ্যে পুনরায় ঘাড় ঘুরিয়ে তাকায় মায়ার দিকে। তখনও মায়া পাথর মূর্তির ন্যায় জায়গাটায় বসে থাকে মাথা নত করে। কোনোরূপ হেলদোল নেই, তবে কান্না করছে না বিন্দুমাত্র। কান্না থেমে গেছে, কিন্তু মায়াকে অনুভূতিহীন দেখালো হৃদের কাছে। হৃদ মায়ার অনুভূতি নিয়ে মনোযোগী হলো না, বরং নিজের গুছানো কথাগুলো বলার জন্য আবারও আগের ন্যায় শান্ত মেজাজে মুখ খুলল মায়ার সামনে হৃদ। বলে উঠল, আমি ভালো মানুষ না, তাই আমাকে ভালো মানুষ ভাবার মতো ভুলটা কখনোই করবো না জীবনে। আমার ধৈর্য খুবই কম। অন্যদের মতো করে তোমাকে বরাবর একই কথা একই প্রশ্ন করার মতো সময় ধৈর্য কোনোটাই নেই আমার। কথা হলে আমার প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিতে হবে তোমার। দ্বিতীয়ত, আমি কথা বলে চুপ করে থাকা যাবে না আমার সাথে কখনো। যা আদেশ করব সেটাই অক্ষর অক্ষরে পালন করা চাই আমার। আমার কথা মতো চলে জীবনে সব কিছু ঠিক থাকবে,
কিন্তু আমার কথার বিপরীতে গিয়ে আমার অবাধ্য হলে প্রথম ধাপে জান নিয়ে নেব তোমার, দ্বিতীয় ধাপে তুমি সোজা কবরে থাকবে। এমনকি তোমার চারপাশে মানুষ জড়ো। আমি তোমাকে আমার লাইফে আনতে চাইনি। আমার জীবনে অনাকাঙ্ক্ষিত অধ্যায় তুমি, যা না চাইতো অ্যাড করতে হয়েছে আমার জীবন নামক বইয়ে। জানি না কতদিন বইতে পারবো তোমাকে, কতদিনই বা টিকবে তুমি আমার লাইফে। আমার মন গুছে গেলে তুমিও মুক্তি পেয়ে যাবে আমার থেকে। তবে তোমার মুক্তি পাওনা হিসেবে আমার থেকে অসমতুল্য ব্যাংক ব্যালেন্স, প্রপার্টি সবই পাবে তুমি, যার দরুন সারা জীবন আরাম করে বসে বসে খেতে পারবে তুমি। আর একটা কথা, আমার ছোঁয়া তোমার জন্য হারাম নয়, হালাল হবে। কিছুক্ষণ আগে আমাদের ডিভোর্স নয়, বিয়ে হয়েছিল। এখন তুমি আমার বিবাহিত বউ। সো রিল্যাক্স। আমার সাথে ফিজিক্যাল সম্পর্কে জড়াতেও তোমার সমস্যা হবার কথা না। আশা করছি তুমি আমার কথাগুলো সম্পূর্ণ বুঝতে পারছো কি বলছে। না বুঝলে কিছু করার নেই আমার। তাছাড়া রাতে বাকি কাহিনীটা এমনিতেও বুঝে যাবে তুমি, তাই বাড়তি শব্দ ব্যয় করতে চাচ্ছি না এখন। আর হ্যাঁ, তোমার সামনে ড্রয়ারে কিছু খাবার রাখা আছে, খেয়ে নাও। তোমার প্রেশার লো হয়ে আছে সারাদিন না খাওয়াতে, যে কোনো সময় তুমি জ্ঞান হারিয়ে ফেলতে পারো। তাই বলছি, কান্না পরে করিও, সময় পাবে তার জন্য। আগে খাবার খেয়ে নাও আপাতত। আর আমি গাড়িটা কিছুক্ষণের জন্য থামাচ্ছি, একটু বাইরে খুলে ফ্রেশ নিঃশ্বাস নিতে যাব। ততক্ষণে তুমি খাবারটা খেয়ে নাও চুপচাপ। মায়ামন্ত ভাবলেশীন হৃদ মায়াকে অপেক্ষা করে গাড়ির দরজা খুলে বের হয়। 2 কদম হেঁটে গাড়ির পেছনে দরজা খুলে সিটের থেকে নিজের গায়ের ব্রাউন জ্যাকেটটা তুলে নিয়ে ঠাস করে গাড়ির দরজা লাগিয়ে দেয় সে। হৃদ টেনে নিজের গায়ের জ্যাকেটটা জড়াতে জড়াতে খানিকটা এগিয়ে যায় সামনের দিকে। কিন্তু মায়া, নিস্তব্ধ মায়া যেন একই জায়গায় পাথরের মূর্তি নিয়ে বসে রইল। হৃদের প্রতিটা কথার অর্থ সে বুঝেছে। ছোট হতে পারে, তবে অবুঝ নয় সে। মায়ার সাথে এতটা বুঝতে পারল হৃদের জীবনে কতটা অমূল্যহীন পাত্রে সে। মায়ের মনে সুপ্ত অনুভূতিগুলো যেন মুহূর্তে প্রচণ্ড ঘৃণায় ধাবিত হলো। সেই কিশোরী মনের ঘৃণাটা নড়াচড়া দিয়ে উঠল শরীরময়। হৃদ মায়ের সাথে ফিজিক্যালি সম্পর্ক ছাড়া অন্য কোনো সম্পর্কে জড়াতে চায় না। হৃদের দরকার নেই মায়াকে শারীরিক চাহিদা ছাড়া। আর এই একটি কথা যেন প্রচণ্ড বিষিয়ে তুলল মায়ের ছোট অবুঝ মনটি। যে হৃদয়ে হৃদের জন্য মায়া ছটফট করতো, সেই হৃদয়ে আজ বিষাক্ত বিষের কাঁটায় ছটফট করছে মায়া। মায়াকে দিয়ে হৃদের মন ভরে গেলে তাকে ছুঁড়ে ফেলে দিতে 2 মিনিট ভাববে না হৃদ, সেটাও বুঝলো মায়া। মায়ার সুপ্ত অনুভূতির দাম লাগালো হৃদ তার অসীম টাকায়। মায়ার ইজ্জতের দাম লাগালো তার ব্যাংক ব্যালেন্সে। মায়া কেঁপে উঠল, শরীরের রক্ত টগবগিয়ে উঠল ঘৃণায়। চোখ তুলে তাকালো গাড়ির কাচ ভেদ করে বাহিরের দিকে। হৃদ গাড়ি থেকে খানিকটা দূর প্রান্তে দাঁড়িয়ে আছে তিক্ততা নিয়ে। মায়া কষ্টে হা করে নিঃশ্বাস টানল হৃদের দিকে তাকিয়ে থেকে। মায়া অবুঝ নয়, সে বুঝতে শিখেছে অনেক আগেই, তাও তার হৃদ ভাইয়ের জন্যে। আর এই বুঝাটাই যেন কাল হয়ে দাঁড়ালো হৃদ মায়ার নবদম্পতি সম্পর্কের মাঝে। হৃদ যতটা ছোট মনে করে মায়াকে কথাগুলো বলল, তার থেকে কয়েক গুণ বড় হয়ে বুঝদারভাবে শুনল মায়া। মায়ার শরীর পুনরায় ক্ষীণ কম্পন সৃষ্টি হলো। হৃদের দিকে তাকাতেই মনের মধ্যে ছুঁয়ে গেল বিষাক্ত এক তিক্ততা। এতক্ষণ যাবৎ হৃদকে হারানোর কষ্টে শায়িত হয়ে অশ্রু বিসর্জন দিলেও এই মুহূর্তে মায়ের মনে প্রচণ্ড উত্তেজনা সৃষ্টি হলো হৃদ থেকে পালিয়ে বাঁচার জন্যে, হৃদের ধরাছোঁয়ার বাহিরে চলে যাওয়ার জন্যে। হোক পাষণ্ড লোকটা তার স্বামী, তারপরেও নিজেকে কখনোই তার হাতে তুলে দেবে না মায়া। যে কোনো মূল্যেই মায়া পালাতে চায় এই মুহূর্তে হৃদের থেকে। যে ভাবা সেই কাজ। মায়া নিজের ভাবনা অনুযায়ী উত্তেজিত হয়ে সঙ্গে সঙ্গে গাড়ির দরজার হ্যান্ডে চেপে ধরে। হৃদের দিকে তাকিয়ে থেকে কৌশলে আস্তে করে চাপ দিয়ে কোনোরকম হালকা খুলল দরজাটি। ভয়ার্ত চোখ দুটোতে তুমুল বাসনা হৃদ থেকে পালানোর জন্য মায়ার। তরতর করে কম্পিত শরীরে মায়া আস্তে করে বের হয়ে আসে হৃদের অগোচরে গাড়ির দরজা খুলে। হৃদকে এক পলক দেখে নিয়ে মায়া কোনো দিকে বিবেচনা না করে চট করে সোজা উল্টো পথে দৌড় লাগায় জঙ্গলের রাস্তা ধরে। মায়া নিজের ভয়ে উত্তেজনায় এতটা হারষ্ট হয়েছে যে নিজের সামনের বিপদ পর্যন্ত চোখে ভিড়াতে পারল না। কিন্তু শুকনো পাতার গম গম মচমচে শব্দে বিরক্তিতে চোখ তুলে তাকায় পিছনে ফিরে হৃদ। মায়াকে জঙ্গলের রাস্তা ধরে উল্টো পথে দৌড়াতে দেখে মুহূর্তে চমকে উঠে সে। হাতে সিগারেটটা ফেলে তৎক্ষণাৎ সতর্ক চিৎকার করে উঠে হৃদ মায়াকে। উত্তেজনায় বলে উঠে, হৃদ, স্টপ, রান। জঙ্গলের রাস্তাটা ভালো না, বিষাক্ত কীট পতঙ্গ আছে। হৃদ, কথা শোনো আমার। হৃদের গলা ফাটা চিৎকার মায়ার কান অব্দি ভেদ করলো না। প্রাণপণ দৌড়াতে থাকলো জঙ্গলের রাস্তা ধরে, যার অর্থ মায়া জান দিবে তবু হৃদের হাতে ধরা দিবে না। দৃঢ় শপথে অনর মায়া। মায়ার দৌড়ানোতে উত্তেজিত হলো হৃদ। মায়াকে নিয়ে ভয়ে আশঙ্কায় সেও তৎক্ষণাৎ দৌড় লাগালো মায়ার পিছন পিছন। মায়া নিজেকে হৃদ থেকে বাঁচাতে চায় তো হৃদ মায়াকে বিষাক্ত কীট থেকে বাঁচাতে চায়। মূল উদ্দেশ্য দুজনেরই মায়ের প্রাণে বাঁচা হলেও মৃত্যু যেন নিশ্চিত বার্তা নিয়ে হাজির হলো কারো একজনের জীবনে।
হৃদ বলিষ্ঠবান, লম্বা চওড়ার বেশ হওয়ায় মায়াকে ধরে ফেললো কয়েক মিনিটের মাথায় দৌড়িয়ে। কিন্তু ততক্ষণে মায়া অনেকটাই জঙ্গলের ভিতর ঢুকে যায়, যার কারণে ঘটে যায় এক অপ্রত্যাশিত কাণ্ড। হৃদ মায়াকে জবরদস্তি করে ধরতে গিয়ে মায়া নিজের তাল সামলাতে না পেরে উপর হয়ে পড়ে জঙ্গলে শুকনো পাতার উপর। আর তখনই ঘটল হৃদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি। হৃদ মায়াকে বাঁচানোর জন্য তৎক্ষণাৎ টেনে তুলতে গিয়ে শুকনো পাতার আড়ালে লুকিয়ে থাকা মাটি রঙের হালকা পাতলা চিকন লম্বা সাপটি হঠাৎই লাফিয়ে উঠে হৃদের হাত পেঁচিয়ে ধরে নিষ্ক্রিয়ভাবে ছোবল বসায় হৃদের ডান হাতের সাথে সাথে। আকস্মিক ঘটনায় হৃদ প্রথমে বুঝতে না পারলেও 2 সেকেন্ডের মাথায় বুঝেছে আসলে কি ঘটেছে তার সাথে। উত্তেজনায় হৃদ সাথে সাথে মায়াকে না ধরে ছিটকে নিজের হাত ঝাড়ি মারে পেঁচানো সাপটিকে ফেলে দেওয়ার জন্য। সেই সাথে বিরক্তি ভঙ্গিতে মৃদু চিৎকার করে আওড়ালো। শিট, ড্যাম ইট। নিজের ভয়ে উত্তেজনায় মায়া হৃদের থেকে চোখ ঘুরিয়ে তাকালো না পর্যন্ত, দেখলো না পর্যন্ত। হৃদ যে সাপের বিষাক্ত ছোবলে আক্রান্ত হয়েছে। মায়া নিজের কাতরতায় খুনাক্ষরেও টের পেল না হৃদের অবস্থাটা, বরং নিজেকে হৃদ থেকে বাঁচানোর জন্য চট করে উঠে পুনরায় দৌড় লাগায় সামনের দিকে মায়া। কিন্তু কিছুটা পথ থেমে যেতেই থেমে যায় মায়ার পা দুটো। হৃদের সশরীরে চিৎকার কানে আসতে চমকে উঠে পিছনে ফিরে তাকায় মায়া হৃদের দিকে। তখনই চোখে ভেসে ওঠে হৃদের ডান হাতে পেঁচিয়ে থাকা মাটি রঙের সাপটিকে। মুহূর্তেই মায়া থমকে যায়, পাথর মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকে ওই জায়গায়। নড়াচড়া নেই কোনো রূপ, দৃষ্টি অনড় হৃদের ডান হাতে। ততক্ষণে হৃদ পুনরায় মৃদুস্বরে চিৎকার দিয়ে ওঠে, কারণ হৃদের হাতে পেঁচানো বিষাক্ত সাপটি হৃদের হাতে ঝাঁকুনিতেও পড়ল না মাটিতে, বরং সাপটি রেগে গিয়ে পুনরায় হৃদের হাতে একই জায়গাতে কামড় বসালো তৎক্ষণাৎ, যার সূত্র ধরে হৃদ পুনরায় বিরক্তি সূচক চিৎকার করে উঠল মায়ার সামনে। তিক্ততা ভঙ্গিতে বলে উঠে সে। শিট, শিট, শিট। মায়ার পিত্ত চমকে উঠল, উত্তেজনায় দৌড়ে আসলো মুহূর্তে হৃদের কাছে। মায়ের ভয়ার্ত চোখ দুটোতে বেসামাল আতঙ্ক ভেসে উঠল হৃদকে বিপদের সম্মুখীন হতে দেখে। নিজের কথা বলে এবার হৃদকে বাঁচাতে চায় ছোট মায়া। কিভাবে সাপের কবল থেকে হৃদকে বাঁচাতে হবে তা জানা নেই মায়ার, তবে এতটা জানে সে তার মানুষকে বাঁচাবে যেভাবেই হোক। নিজের অবুঝতায় মায়া এক পাগলামি করে বসলো। কোনো কিছু চিন্তা ভাবনা না করে ভয়ে উত্তেজনায় মায়া হৃদের হাতে পেঁচিয়ে থাকা বিষাক্ত সাপটিকে ধরে ফেলতে চায় দু হাতের ঝাপটায়। কিন্তু তৎক্ষণাৎ বাধা দিল হৃদ, মায়াকে বোকামি করতে দিল না, আর না বিষাক্ত সাপের ছোবল খেতে দিল। মায়া সাপটিকে দু হাতে জাপটে ধরার আগে হৃদ নিজের হাতটি সরিয়ে নিয়ে অতি কৌশলে দক্ষতার সাথে অন্য হাতে সাপের গলা চেপে ধরে তৎক্ষণাৎ ছিটকে দূরে ফেললো নিজের থেকে। কিন্তু এখানেই ক্ষান্ত হলো না কিছুই, বরং বাড়ল। প্রাথমিক পর্যায়ে হৃদ দ্রুত নিজের বাম হাত দিয়ে ডান হাতটা শক্ত করে চেপে ধরে, যাতে করে সাপের বিষ পুরোটা শরীরে দ্রুত ছড়িয়ে পড়তে না পারে। আপাতত হাতের বিষ শরীরে ছড়িয়ে পড়ার আগে তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসা দরকার হৃদের, নয়তো বেঁচে থাকা অসম্ভব হয়ে যাবে তার জন্যে। মায়া অস্থির হয়ে কান্নায় ভেঙে পড়ল। এই মুহূর্তে কিভাবে কি করতে হবে কিছুই বুঝলো না সে। মায়ের জীবনে এই প্রথম সে কোনো ভয়ানক বিপদের সম্মুখীন হলো, তাই এই ভয়ানক বিপদ নিরাময় রাস্তাটাও অজানা এই মুহূর্তে মায়ের কাছে। ভয়ে অস্থির তোলপাড় মায়া দ্রুত এগিয়ে এসে হৃদের বাহু চেপে ধরতে হৃদ হালকা চমকে উঠে তাকায় মায়ের দিকে। মায়ের চোখ দুটো টইটুম্বুরে জ্বলে। হৃদ বুঝতে পারছে মায়া এই পরিস্থিতিটা থেকে ভয় পাচ্ছে, কিন্তু হৃদ সেদিকে বিশেষ একটা মনোযোগী হলো না, বরং সাপের বিষ নিরাময়ের জন্য প্রাথমিকভাবে হৃদ তাৎক্ষণিক মায়ের বুকে জড়িয়ে থাকা কলেজের সাদা ওড়নাটা টেনে নিয়ে শক্তভাবে বেঁধে নেয় নিজের ডান হাতটি। শরীরে বিষ ছড়িয়ে পড়ার আগে হৃদ দ্রুততার সঙ্গে মায়ার এক হাত চেপে ধরে সামনের দিকে দৌড় লাগায় জঙ্গল থেকে বের হওয়ার জন্য। চারপাশটা নিরাপদ নয়, দ্রুত না বের হলে পুনরায় যে কোনো বিপদের সম্মুখীন হতে হবে তাদের। হৃদ নিরাপত্তার কথা ভেবেই মায়াকে নিয়ে দৌড়ে আসে গাড়ির দিকে, কিন্তু গাড়ির কাছে আস্তে আস্তে কিছুটা সময়ের মধ্যেই ঝিমিয়ে পড়ে হৃদ সাপের বিষে। গাড়ির দরজা টেনে ধরার আগে হৃদ ঝিমিয়ে পড়ে যায় নিঝুম রাস্তায়। সাপের বিষাক্ত বিষ হৃদকে ক্রমশই কাবু করে ফেলছে ধীরে ধীরে। হৃদের অল্প দৌড়ানোতেই তরতর করে কম্পন সৃষ্টি হলো পুরো শরীরে। হৃদ নেতিয়ে গেল মুহূর্তে, শ্বাসকষ্ট হলো ক্রমশ। বন্ধ নিঃশ্বাস আটকে আসার কারণে হৃদ হা হয়ে বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো উপর হয়ে, দুহাতে রাস্তায় ভর করে। হৃদের কপাল বেয়ে ঘাম ছুটে দরদর করে। হৃদ সিক্ত ব্যথাতুর দৃষ্টিতে তাকায় রাস্তার দূর প্রান্তে সামনের দিকে। যেদিকে তাকাচ্ছে সরু রাস্তা আর দুপাশে জঙ্গল ছাড়া কিছুই চোখে পড়ল না হৃদের। সে মায়াকে সেভ করতে চায়। এই মুহূর্তে তার কিছু হলে তার বউকে কে সেভ করবে এই আগ্রত বিপদ থেকে? হৃদ জীবনে প্রথম নিজেকে কিছুটা অসহায় বোধ করলো, তার বউকে সেফই কোথাও রাখতে পারছে না বলে। ব্যথাতুর হৃদ ঘাড় ঘুরিয়ে পাশে তাকায় মায়ার দিকে। নিজের সদ্য বিয়ে করা বউ নামক মানুষটিকে নিভু চোখে দেখলো ছটফট করতে তার জন্যে। হৃদ মায়ের দিকে তাকিয়ে বার কয়েক বড় বড় নিঃশ্বাস টেনে পুনরায় চট করে উঠে দাঁড়ায় মায়াকে সেফ রাখার জন্যে।
কাঁপা কাঁপা হাতে গাড়ির দরজা খুলে মায়াকে ভিতরে ঢুকানোর আগেই আবারও হৃদ ঝিমিয়ে পড়ল রাস্তায়। তার সাথে সাথে মায়াও পড়ে হৃদের পাশে, কারণ হৃদ তখনও মায়ের হাত শক্ত করে চেপে ধরে রেখেছিল। হৃদের বারবার ঝিমিয়ে পড়ায় মায়া ডুকরে কেঁদে উঠে উত্তেজনায় জাপটে ধরে হৃদকে। শুনশান ফাঁকা নিস্তব্ধ রাস্তায় একটা কাকও উকি মারছে না। এমন অবস্থায় হৃদের সাপের বিষ কাতরানোটা ছিল মৃত্যুর সামিল মায়ার জন্যে। অখ্যাত মায়া বুঝলো না কি করতে হবে এমনতর অবস্থায় তার। শুধু এতটা বুঝলো হৃদের ইমিডিয়েটলি চিকিৎসা প্রয়োজন, নয়তো বড় কোনো বিপদের সম্মুখীন হতে হবে তাদের। হৃদ হাল ছাড়ল না, শক্ত থাকলো। মায়াকে এক হাতে বুকে আঁকড়ে ধরল। বড় বড় নিঃশ্বাস নিতে নিতে চারিপাশে নিজের ব্যথাতুর দৃষ্টিতে বুলালো নীরবে সে। নিস্তব্ধ খালি রাস্তায় চারিপাশে বিপদ আর বিপদ। হৃদ চকিত হলো। তাৎক্ষণিক ভয়ে মায়াকে সেফলি বাসায় পৌঁছাতে না পারলে জঙ্গলি জানোয়ার বা পাহাড়ি নেশাক্ত বখাটে ছেলেদের হাতে পড়বে মায়া, এতটা হৃদের দৃঢ় বিশ্বাস। আর এই বিষয়টি আঘাত হানল হৃদের পাষণ্ড বুকে, যার রেশ ধরে মুহূর্তে অসহায় হয়ে পড়ল হৃদ। এতটা অসহায় তার গ্যাংস্টার জীবনে কখনো পড়েনি। হৃদ নিজেকে সংযম করতে চায়, বিষের যন্ত্রণায় কাবু করে পুনরায় কোনো রকম মায়াকে নিয়ে উঠে দাঁড়ায় গাড়িতে ওঠার জন্য। কিন্তু এবারও ভাগ্য সহায় হলো না হৃদের, কারণ ততক্ষণে হৃদের শরীর অসাড় হয়ে আসে বিষাক্ত বিষের তাড়নায়। গাড়ির দরজা টেনেও হৃদ মায়াকে গাড়িতে উঠাতে পারল না, তার আগে আবারও মায়াকে নিয়ে ঝিমিয়ে পড়ল রাস্তায়। তবে মায়ের হাতটা ছাড়ল না হৃদ, বরং শক্ত করে চেপে ধরে রাখলো যাতে মায়া পালিয়ে যেতে না পারে। ততক্ষণে হৃদের শরীরও টকটক করে পুরো দমে কেঁপে কেঁপে উঠে জানান দিচ্ছে তার বিষের বার্তা। শরীরময় ঘেমে জবজবে হলো 2 মিনিটে। অবশেষে হৃদ বড় বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে গাড়ির চাকার সাথে গায়ে লিয়ে বসে। নিজের নিভানোর দৃষ্টিতে মায়ের দিকে স্থির করে কোনো রকমে বলে ওঠে, আমার বাম পকেটে ফোন আছে। আসিফকে কল দাও, বলো আমরা বিপদে আছে। তোমাকে সেভ করতে বলো, কুইক। আতঙ্কিত মায়া হু হু শব্দ করে কেঁদে ওঠে হৃদের কথায়। ভয়ে উত্তেজনায় হৃদকে জাপটে ধরে 2 হাতে। হৃদের গলায় মুখ ডুবিয়ে সশব্দে কেঁদে ওঠে মায়া। হৃদ মায়ার ভয় বুঝতে পেরে নিজের বাম হাতে মায়ার কাপড় চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিতে চায়, কিন্তু অবশিষ্ট শক্তি না থাকায় পারল না হৃদ মায়াকে নিবিড়ভাবে নিজের সাথে মিশিয়ে নিতে। তবে মায়া হৃদের চেষ্টাটুকু বুঝলো, তাই সে নিজেই এগিয়ে এসে হৃদের সাথে গভীরভাবে জড়িয়ে যায়। মিশেরা হৃদের বুকের সাথে গলায় মুখ ডুবিয়ে সশব্দে ফোপাতে ফোপাতে। হৃদ মায়ের কাণ্ডে অল্প অবাক হলো, তাই ব্যথাতুর চেহারায় হাসলো অল্প। হৃদ মায়ের কোমরে নিজের বাম হাতটা আলতোভাবে রেখে নিজের গাল ঠেকালো মায়ের মাথার পাশে। মোলায়েম কণ্ঠে বড় বড় নিঃশ্বাস নিতে নিতে বলল হৃদ মায়াকে, হৃদ, আমার হাতে সময় কম। তুমি দ্রুত আসিফকে ফোন দাও, বলো এখানে আসতে বলো। ভয়ার্ত মায়া এই মুহূর্তে কি করবে বুঝতে পারছে না। উত্তেজনায় অস্থিরতায় সবকিছু যেন গুলিয়ে ফেলে তৎক্ষণাৎ। তাই হৃদের কথাগুলো শুনেও যেন বুঝলো না মায়া, কারণ মায়ার প্রেমময় গোছানো দুনিয়াটা যেন এক মুহূর্তে উল্টে যায় প্রিয় মানুষটিকে মৃত্যুসজ্জা অবস্থায় দেখে। মায়া নিজের হাতের বাঁধন আরও শক্ত গভীর করে জড়িয়ে ধরে হৃদকে ডুকরে কেঁদে ওঠে। হৃদ তখনও থেমে থেমে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। তার শরীর ক্রমশই নিস্তেজ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। 2 চোখের পাতা বন্ধ হয়ে আসছে গভীর ঘুমে। হৃদ চেষ্টা চালালো 2 চোখে পাতা মেলে তাকানোর, কারণ সে বুঝতে পারছে তার হাতে সময় কম, মৃত্যু নিশ্চিত এবার। তাই হৃদ আর এক মুহূর্ত অপচয় করতে চাইল না, বরং পুনরায় তাগাদা দিল মায়াকে আগের ন্যায় বলে উঠল, বউ প্লিজ, কথা শোনো আমার। আসিফকে ফোন দাও দ্রুত। মায়া আর অবাধ্য হলো না হৃদের, বরং হৃদের বাধ্য বইয়ের মতো চট করে স্বামীর কথা অনুযায়ী দ্রুত আসিফকে কল করলো তাৎক্ষণিক। কয়েক সেকেন্ড রিং হওয়ার পরপরই আসিফ ফোনটা ধরলো আদেশের সাথে, কিন্তু আসিফকে কিছু বলতে না দিয়ে তার আগে উত্তেজিত মুখ খুলল মায়া। অনর্গলভাবে বলে গেল তাদের অবস্থার কথাগুলো আসিফকে। মায়ের মুখে সবটা শুনতে উত্তেজিত হলো আসিফ। মায়াকে সতর্কবার্তা হিসেবে বলল বেশ কিছু কথা। ভাবি, আর যাই হোক না কেন ভাইকে ঘুমাতে দিবেন না কোনোভাবেই, প্লিজ। ভাইকে বিষাক্ত সাপে কামড়িয়েছে ভাবি। যদি ভাই একবার ঘুমিয়ে পড়ে তো ভাইকে আর বাঁচানো যাবে না। প্লিজ ভাবি, আল্লাহ দোহাই লাগে, আমি না আসা পর্যন্ত ভাইকে জাগিয়ে রাখার চেষ্টা করুন প্লিজ। আমি ততক্ষণে ডাক্তার নিয়ে পৌঁছে যাব আপনাদের কাছে। আসিফ ফোন রাখলো। মায়া ততক্ষণে হৃদকে পুনরায় জাপটে ধরার চেষ্টা করলো, কিন্তু হৃদ বাধা দিল, কারণ হৃদ বাম হাতে নিজের গায়ের ব্রাউন জ্যাকেটটা কোনো রকমে টেনে খোলার চেষ্টা করলো। মায়া বুঝলো হৃদের গরম লাগছে, তাই কাপড় খুলতে চাচ্ছে গায়ের থেকে। মায়াও কান্না করতে করতে সাহায্য করলো হৃদকে জ্যাকেটটি খোলার জন্য, কিন্তু হৃদ নিজের গায়ের জ্যাকেটটি ফেলে না দিয়ে উল্টো মায়ের গায়ের জড়িয়ে দিতে দিতে বলল, এটা পরে দ্রুত নিজেকে ঢাকো। আমার ভালো লাগছে না তোমাকে এই হট অবস্থায় দেখতে। কেমন কেমন লাগছে? মারা যাচ্ছে।
তারপর তোমাদের বেহাল হচ্ছে বউ। ফুপিয়ে কেঁদে উঠল মায়া। হৃদের মুখে মারা যাচ্ছে কথাটা আঘাত করলো মায়ার কলিজায়, তাই ডুকরে কেঁদে উঠে হৃদকে বলে উঠে মায়া। আপনার কিছু হবে না, আসিফ ভাইয়া আসছে তো আমাদের নিতে। আপনি একদম ঠিক হয়ে যাবেন, দেখিয়েন। মায়ার সামনে শক্ত থাকলো হৃদ, মরে যাবে এই ভেবে বিন্দুমাত্র দুর্বল দেখালো না হৃদকে, বরং শক্ত মনোভাব নিয়ে কম্পিত হাতে নিজের গায়ের জ্যাকেটটা এগিয়ে দেয় মায়াকে। মায়া তৎক্ষণাৎ হৃদের কথা অনুযায়ী নিজের গায়ে হৃদের জ্যাকেটটা জড়িয়ে নিতে হৃদ কম্পিত হাত বাড়িয়ে জ্যাকেটটার চেনটা মায়ের গলা অবধি লাগিয়ে দেয় একটানে। পরে নিজের বাম হাতের ডান হাতটি শক্ত করে চেপে ধরে হৃদ মাথায় ঠাকায় গাড়ির সাথে। নিভিয়ে যাওয়া গলায় হৃদ বলতে শুরু করে মায়াকে। আমরা ঢাকা থেকে অনেকটা দূরে অবস্থান করছি হৃদ। আমাদের কাছে আসিফের পৌঁছাতে 2-3 ঘন্টা সময় লাগবে অনায়াসে। আর আমি বড়জোর 5 থেকে 10 মিনিট বাঁচব, তারপর ব্যথায় ছটফট করতে করতে মারা যাব। তুমি গাড়ি চালাতে জানো না, তারপর আবার সন্ধে আসছে চারপাশে। জঙ্গল ও নেশাক্ত বকের ছেলেদের যাতায়াত বেশি থাকে, সে সাথে জঙ্গলি পশুদেরও। আমি মারা গেলেও আসিফ তুমি অবধি পৌঁছাতে পৌঁছাতে নিশ্চিত তোমারও কোনো না কোনো ক্ষতি হয়ে যাবে ততক্ষণে। আমার গাড়ির চাবি জ্যাকেটের পকেটে রাখা আছে। আমি মরে গেলে তুমি গাড়ির ভিতরে চলে যাবে এবং গাড়ির দরজা লক করে দেবে। এতে করে আসিফ না আসা অবধি তুমি সেফ থাকবে এই খালের রাস্তার মধ্যেও, কারণ আমার গাড়ির কাঁচ বুলেট প্রুফ। তাই চাইলেও কি গাড়ি ভেঙে তোমাকে বের করতে পারবে না। তুমি নিরাপদ থাকবে। আমার চিন্তা করে খবরদার তুমি গাড়ি থেকে বের হবে না কিন্তু। আর না অবাধ্য হবে আমার আদেশে। আমার যা হবার হবে, তারপরও তুমি গাড়ি থেকে বের হবে না। আরেকটা কথা। কথাগুলো শেষ করতে পারলো না হৃদ, তার আগেই হাঁপিয়ে উঠল বিষের তাড়নায়। বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো একাধারে। মায়া থমকালো হৃদের কথাগুলো শুনে। নিজের শেষ নিঃশ্বাস এসেও তার স্বামী তাকে সেফ রাখতে চায় তাকে। মায়া স্তব্ধ হলো। মায়ের চোখের জলের সাথে সাথে শরীরও তরতর করে কেঁপে উঠল দ্বিগুণ হারে। শীতল হাওয়া বয়ে যেতে লাগলো মায়ার শিরা উপশিরায়। নিস্তব্ধ নির্বাক মায়া শূন্য অনুভূতি নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল হৃদের দিকে। মায়ের অবাধ্য চোখের জল গাল গড়িয়ে টপ টপ করে স্রোতধারায় পড়তে লাগলো হৃদের পরিহিত জ্যাকেটটার উপর। হৃদ নিভিয়ে যাওয়া দৃষ্টিতে তাকায় মায়ার দিকে। শরীরে বিষাক্ত বিষে কাতর হয়ে খানিকটা নড়াচড়া করতে চাইল হৃদ, কিন্তু নিজের দুর্বলতায় করতে পারল না সেটা। হৃদের মনের অসমাপ্ত কথাগুলো পুনরায় বলতে চায় মায়াকে, কিন্তু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। হৃদয়ের কথাগুলো গলায় আটকে যাচ্ছে বারবার, যার কারণে হৃদের চোখ দুটো বন্ধ হয়ে আসছে গভীর ঘুমে। মায়ার টনক নড়ে হৃদের অবস্থা দেখে। তৎক্ষণাৎ মনে পড়ে আসিফের বলা কথাগুলো যে হৃদকে কোনোভাবেই ঘুমোতে দেওয়া যাবে না। যদি হৃদ একবার ঘুমিয়ে পড়ে তো তাকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। মায়া উত্তেজিত হলেও সশব্দে কেঁদে উঠল হৃদকে ঘুমাতে দেখে। দ্রুততার সঙ্গে হৃদের গালে ঠাঁই পায় মায়ার ছোট্ট ছোট্ট হাত দুটোয়। মায়া বেসামাল ভঙ্গিতে হৃদকে জাগ্রত রাখার জন্য মুখে আওড়ায় উত্তেজিত বুলি। দুহাতে হৃদের গাল ধরে নাড়াতে নাড়াতে বলে মায়া। ঘুমাবেন না প্লিজ, আমাকে দেখুন, আমার কথাগুলো শোনার চেষ্টা করুন। আপনি ঘুমালে আমি আপনাকে ফিরে পাবো না, আর আমি আপনাকে হারাতে চাই না। আপনাকে হারানোর মতো ধৈর্য আমার নেই। প্লিজ প্লিজ ঘুমাবেন না আপনি। হৃদ বন্ধ দু চোখের পাতা কোনো রকম টেনে মায়ের দিকে তাকানোর চেষ্টা করলো। নিভু নিভু চোখে দেখলো মায়ের পাগলামোর বিলাপ। হৃদ মায়াকে বুকে টেনে নিতে চায়, তাই মায়ের দিকে নিজের বাম হাতটা বাড়িয়ে দিতেই দ্রুত মায়া হৃদের বাহু ডরে চলে আসে। হৃদ মায়াকে বুকে নিয়ে আবারও বলতে শুরু করে কোনো রকম ভাবে। এইভাবেই সবটা শেষ হবে ভাবিনি আমি। তোমাকে গভীরভাবে ছোঁয়া হয়নি আমার। তোমাকে স্বামীর শখই পূর্ণতা করতে পারলাম না, আর না পারলাম দিতে একটা সংসার। অপূর্ণতা থেকে গেল অনেক কিছু। দুজনের না বলা কথাগুলো শোনা হলো না রাত থেকে। ভেবেছিলাম তোমাকে শেষ নিঃশ্বাস অবধি হেফাজত করব, সেটাও হলো না। তাই আমি আমার আমানত তোমার হাতে তুলে দিয়ে গেলাম। তুমি তোমার হেফাজত করবে সর্বদা। তুমি আমার আমানত, আমার বিয়ে করা বউ। তাই আমি স্বামী হয়ে তোমাকে নিষেধ ও আদেশ করে যাচ্ছে, জীবনে কখনো কোনো পরিস্থিতিতে তুমি দ্বিতীয় বিয়ে করতে পারবে না, আর না কোনো দ্বিতীয় পুরুষের ছোঁয়া তোমার গায়ে মাখবে। আমি তোমার জীবনের প্রথম পুরুষ ছিলাম, তাই আমিই থাকতে চাই বাকি জীবন তোমার প্রথম পুরুষ হয়ে, যাতে মৃত্যুর পর অন্তত পরকালে যেন তোমাকে আমি আমার স্ত্রী হিসেবে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারি। আমার সাথে যেন অন্য কোনো অংশীদার দাঁড়িয়ে না থাকে তোমার দ্বিতীয় স্বামী হিসেবে তোমাকে চাওয়ার জন্য। আল্লাহর কাছে সেটার দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম আমি। 2 সেকেন্ড থেমে হৃদ পুনরায় নিঃশ্বাস টেনে আবারও বলতে শুরু করে। হৃদ, আমার মৃত্যুর পর তুমি আমার দাদা দাদিকে নিয়ে সুইজারল্যান্ড চলে যাবে। আমি সব ব্যবস্থা করে রেখেছিলাম পূর্ব থেকে। আমার জীবনের নিশ্চয়তা ছিল না বিধায় অনেক আগের থেকে সকল ব্যবস্থা করে রেখেছিলাম পরিবারের নিরাপত্তার জন্য। তাছাড়া আসিফ তোমাদের নিরাপত্তা দেবে সবসময়, সেই সাথে সুইজারল্যান্ডের সরকারও তোমাদের নিরাপত্তার বিষয়টি দেখবে স্বয়ং। আমি মারা যাওয়ার পর
তোমাদের বাংলাদেশে থাকলে বিপজ্জনক হয়ে উঠবে, কারণ আমি একজন গ্যাংস্টার মানুষ। আমার বন্ধু নেই শত্রু ছাড়া। আমার মৃত্যুতে তার আমার পরিবারের উপর অ্যাটাক করবে মারার জন্য, তাই তোমাদের নিরাপত্তা ব্যবস্থা করা আছে। আসিফ বলে দেবে কী কী করতে হবে তোমাদের। তোমরা আসিফের কথা মতো কাজ করবে শুধু। আমি তোমাদের সকল বিষয়ের কাগজপত্র করে রেখেছি। সময়ের সাথে সাথে একটা করে তোমাদের হাত পাবে। সবচেয়ে গুছিয়ে রেখেছিলাম পূর্ব থেকে। শুধু তোমাকে জীবনের পূর্ণতা দিতে পারলাম না বউ। তুমি বাকিটা জীবন নিঃসঙ্গহীন একা কাটতে হবে। জানি কষ্ট হবে তোমার, তারপরও তোমাকে আমি কারোর সাথে ভাগাভাগি করতে রাজি নয় বউ। তাই আমি তোমাকে আল্লাহর হাতে সঁপে দিয়ে গেলাম। তিনি খেয়াল রাখবেন তোমার। তুমি হৃদকে আর বলতে দিল না মায়া। মুহূর্তেই জাপটে জড়িয়ে নিল হৃদকে। এবার নিজের বুকে মায়া। মায়া কলিজা কাঁপছে হৃদের কথাগুলো শুনে। পাগল পাগল লাগছে মায়ার নিজেকে। যার রেস্টে মায়া হৃদের দুগাল আঁকড়ে ধরে নিজের কপাল ঠেকালো হৃদের কপালে। পাগলের মতো বিলাপ করে বলে উঠল হৃদকে মায়া। প্লিজ এমন করে বলবেন না, আমি মরে যাব আপনাকে ছাড়া। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি আর অবাধ্য হব না আপনার কথার, আর না পালাতে চাইবো আপনাকে ছাড়া কোথাও। প্লিজ আমাকে ক্ষমা করে দেন। আমি বুঝতে পারিনি আপনার এই অবস্থার জন্য আমি দায়ী। আমি কি করব আপনাকে ছাড়া? আমি বাঁচবো না। প্লিজ প্লিজ আপনি একটু ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ আছে আমাদের সাথে, তিনি রক্ষা করবেন আমাদের। আল্লাহ প্লিজ তুমি আমাদের সহায় হও, হেফাজত করো। মায়া পাগলের মতো বিলাপের মধ্যে দিয়ে হৃদ মিহিসুরে ডাকলো মায়াকে। বলল, বউ হৃদের স্নিগ্ধটাকে দ্রুততার সঙ্গে উত্তর বসায় মায়া। উত্তেজিত ভঙ্গিতে হৃদের কপাল হতে মাথা উঠিয়ে হৃদের মুখোমুখি হয় মায়া। পুনরায় পাগলের মতো করে বলতে শুরু করে মায়া। এ- এ- এই তো এই তো আমি কলিজা। আমার কলিজা কষ্ট হচ্ছে ভীষণ। সব ঠিক হয়ে যাবে কলিজা, কিচ্ছু হবে না আপনার। আমি আছি তো আপনার পাশে। আমার দিকে তাকান, আমাকে দেখার চেষ্টা করুন, আমার সাথে কথা বলতে থাকুন, ঘুমাবেন না কেমন? মায়ের পাগলামি সূক্ষ্ম হাসার চেষ্টা করলো হৃদ, কিন্তু পারল না। তার আগে নিয়ে গেল যন্ত্রণায়। শ্বাসকষ্টে ভুক্তভোগী হয়েও দুষ্টমিশরে বলল হৃদ। তুমি কি আমার সাথে লাইন মারছো বউ? হৃদের এই দুষ্টমিশরে কথাগুলো মায়ের মন গলাতে পারল না, আর না মায়ের উত্তেজনা কমাতে পারল। মায়া অনর পাগলামি করতে লাগলো হৃদের জন্য। হৃদ থেকে থেকে ঝিমিয়ে পড়ে ঘুমিয়ে যাচ্ছে মায়ার হাতে। মায়া হৃদের গালে আলতো হাতে নাড়িয়ে জাগিয়ে রাখার চেষ্টা করছে অনবরত, কিন্তু বারবার বিফল হচ্ছে মায়া। উত্তেজনায় মায়া কি করবে বুঝতে পারছে না, কিভাবে হৃদকে জাগিয়ে রাখবে ঘুম থেকে তাও বুঝতে পারছে না। আশেপাশে কোথাও গাড়ি বা মানুষের চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না। শুনশান খালি সরু রাস্তা ছাড়া। মায়া নিরুপায় হয়ে ডুকরে কেঁদে উঠল শব্দ করে। কাতর কণ্ঠে বলল হৃদকে নিয়ে। কি করব আমি? কোথায় যাব আপনাকে নিয়ে? কিভাবে বাঁচাবো আমি আপনাকে? আপনাকে বাঁচাতে না পারলে আমি মরে যাব। আপনি আমার কলিজা, আমার রুহু, আমার সব। আমি বাঁচবো না আপনাকে ছাড়া। আমার নিঃশ্বাসের বিনিময়ে হলেও আমার আপনাকে চাই কলিজা। কলিজা আমার, প্লিজ ঘুমাবেন না। আপনি ঘুমালে আমি আপনাকে হারিয়ে ফেলবো চিরতরে। আমাকে দেখুন না আপনি, আমি না আপনার বউ। আমাদের না আজকে বিয়ে হয়েছে। কি করব আমি? আল্লাহ সহায় হও তুমি। আমার কষ্ট হচ্ছে ভীষণ। কলিজা আমার, আপনাকে ছাড়া কি করে থাকবো আমি? কলিজা, ও কলিজা, কথা শুনুন না আমার। ও কলিজা। হৃদ নিভু নিভু চোখে তাকাচ্ছে মায়ার দিকে, কিন্তু কিছু বলতে পারছে না, আর না একেবারে চোখ খুলে রাখতে পারছে। ক্রমশই ঘুমিয়ে পড়তে চাচ্ছে মায়ার হাতে হৃদ। মায়া কি করবে বুঝলো না তাৎক্ষণিক, কিন্তু কয়েক সেকেন্ডে মাথায় আসলো দারুণ এক পদ্ধতি হৃদকে বাঁচানোর জন্য এই অবস্থায়। মায়া দ্রুততার সঙ্গে হৃদকে নিজের বাহুডোর হতে ছাড়িয়ে গাড়ির সাথে হেলান দিয়ে বসিয়ে কোনোরূপ চিন্তাভাবনা না করেই মায়া হৃদের বিষাক্ত কালো হয়ে যাওয়া ডানারটা চেপে ধরে নিজের মুখে তৎক্ষণাৎ। মায়া সাপের বিষ নিজের মুখে চুষে নিতে হৃদ খানিকটা নড়ে চড়ে ওঠে মায়ের হঠাৎ কাণ্ডে। সাপে কাটলে প্রাথমিক চিকিৎসা অনুযায়ী সাপের বিষ মুখে চোষণ করে বের করলে আক্রান্ত ব্যক্তি বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকটাই, কিন্তু যে ব্যক্তি এর রোগী বিষ চুষে বের করবে সেই ব্যক্তির জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যায় এবং মৃত্যুর আশঙ্কা থাকে অনেক বেশি। তাই এই সকল কাজ এক্সপার্ট ছাড়া অন্য কেউ করা মানেই মৃত্যু অবধারিত সেই ব্যক্তি। তাছাড়া মায়া কোনো এক্সপার্ট নয়, এমনকি প্রাপ্ত বয়স্ক কোনো ব্যক্তিও নয়। সে অবুঝ, তাই মায়ের ক্ষেত্রে বিষ চুষে বের করতে গিয়ে উল্টো গিলে ফেলবে বেশি।
ফলাফল হিসেবে মায়ারও মৃত্যু অবধারিত। হৃদ খানিকটা আতঙ্কে উঠে, তাই সময় নষ্ট না করে নিজের নিস্তেজ হয়ে যাওয়া দুর্বল বাম হাতে তৎক্ষণাৎ মায়াকে ধাক্কা দেয় বিষ্ঠুষা থেকে। মায়া খানিকটা ছিটকে উপর হয়ে পড়ল হৃদের ছড়িয়ে রাখা পায়ের উপর। হৃদের হঠাৎ ধাক্কার তাল সামলাতে না পেরে অসাবধানতার কারণে মায়ের মুখে যতটুকু বিষ চুষেছিল হৃদের হাত থেকে, সেই সবটুকু বিষ গিলে ফেলল মুহূর্তে। কিন্তু তারপরও দমে গেল না বিন্দুমাত্র। পুনরায় উঠে আগের ন্যায় হৃদ ডান হাতটি চেপে ধরে মুখে, তবে এবার শক্ত করে চেপে ধরে মুখে, যাতে হৃদ ধাক্কা দিলেও উল্টে না পড়ে পাশে। হৃদ পুনরায় মায়াকে থামাতে চায়, ধাক্কা দিতে যায়, কিন্তু তার আগেই মায়া এক হাতে হৃদের বাম হাতটা শক্ত করে চেপে ধরে হৃদের উরুতে। হৃদ বার কয়েক চেষ্টা করে মায়ার হাত ধরে নিজের হাতটা সরানোর, কিন্তু মায়ার সবল শক্তির সাথে হৃদের দুর্বল শক্তি পেরে উঠল না। হৃদ নিজের চোখ টেনে টেনে মায়াকে দেখার চেষ্টা চালিয়ে রাখলো, কিন্তু মায়া ততক্ষণ পর্যন্ত বিষ টেনে হৃদের হাত থেকে বের করলো যতক্ষণ না পর্যন্ত মায়া হৃদের কোলে ঢলে পড়ছে। মায়া দীর্ঘ সময় নিয়ে হৃদের হাত থেকে বিষ চুষে চুষে টেনে বের করলো। একটা সময় মায়া নিজের সেই বিষের তাড়নায় হৃদের কোলে ঢলে পড়ল, হৃদের বাম হাতটা চেপে ধরা অবস্থায়। হৃদ নিভু নিভু চোখে দেখছিল মায়াকে নিজের কোলে ঢলে পড়তে, কিন্তু সেও নিজের শেষ রক্ষা করতে পারল না মায়ার। মায়ার সাথে সাথে সেও ঘুমিয়ে পড়ে গাড়ির সাথে হেলান দিয়ে। ফাঁকা রাস্তায় দুজন দুজনার সঙ্গী হয়ে পড়ে রইল নিবিড়ভাবে। কেউ কাউকে বাঁচাতে বুক ফাটা আর্তনাদ করলো না, ছটফট করলো না অসহায় প্রকাশ করে। দুজনই সহায় হলো একে অপরের মৃত্যুতে। এখন প্রশ্ন থাকলো, মায়া কি হৃদের হাত হতে সম্পূর্ণ বিষ চুষে বের করতে সক্ষম হয়েছিল, নাকি মায়ার বিষ চুষের আগেই হৃদের শরীরে সেই বিষ ছড়িয়ে গেছিল? তাছাড়া মায়া যে দীর্ঘ সময় নিয়ে হৃদের হাতে হাতে বিষ চোষণ করলো, তা কি সম্পূর্ণ নিখুঁতভাবে এক্সপার্ট মতো করতে পেরেছিল, নাকি বিষ শোষণ করতে গিয়ে মায়া নিজের অসাবধানতায় গিলে ফেলেছিল অনেকটা? কে বাঁচাবে, মায়া নাকি হৃদ, নাকি দুজনেই একই বিষয়ে কাতর হয়ে মৃত্যুকে আঁকড়ে ধরল? প্রশ্ন থাকে অনেক, উত্তর নেই একটারও। নিস্তব্ধ পরিবেশে সন্ধ্যা নেমে আসছে ধরণীর বুকে। চোখ বন্ধ থাকা অবস্থায় নিজের বাম হাতে মাথা চেপে ধরতে হাতের ক্যানুলায় টান অনুভব করল হৃদ। বিরক্তিতে ভারী মাথায় কপাল কুঁচকে তাকায় সে। তৎক্ষণাৎ হাতের রক্ত উঠল স্যালাইনের নল দিয়ে হৃদের। কানে আসলো চারিপাশ থেকে বেশ কিছু উৎসুক ধারী কণ্ঠের গুঞ্জন। হৃদ বুঝল না চারিপাশে গুঞ্জনের শব্দটা। শটান হয়ে উঠে বসলো বেডের উপর। ভারী মাথা চেপে ধরে বিরক্তিতে চোখ মেলে তাকায় সামনে। মুহূর্তে চোখে পড়ল বেশ কিছু সাফল্য হাসি মুখ। সাদা অ্যাপ্রন পরিহিত বেশ কিছু ডক্টর নামক লোকজন তাকে ঘিরে বসে আছে চারিপাশে। হৃদের দৃষ্টি তীক্ষ্ণ হলো নিজের চারিপাশে এত ডক্টর দেখে। ভারী মাথা ঝাঁকিয়ে মনে করার চেষ্টা করলো সে আসলে কোথায় আছে, কিন্তু এক মুহূর্তের জন্য মনে করতে পারল না কোনো কিছুই। বিরক্তিতে চোখ তুলে আবারও তাকায় সামনের দিকে হৃদ। গাঢ় তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করলো নিজের চারপাশটা। বুঝতে পারলো তার বর্তমান অবস্থান একটা অ্যাম্বুলেন্সের ভিতর, এবং বিগত সময় ধরে সে অ্যাম্বুলেন্সের ভিতরেই বেডে শুয়েছিল। বাকি ডক্টররাও তারই চিকিৎসা করছিল এতক্ষণ যাবৎ। হৃদের মনে প্রশ্ন জাগলো, কিন্তু কেন? হৃদের সেই প্রশ্ন উত্তর পাওয়ার আশায় নিজের মস্তিষ্কে চাপ দিল। মনে করার চেষ্টা চালালো আসলে তার সাথে কি হয়েছিল। হৃদ মনে করতে ব্যর্থ হলো, কিন্তু তখনই কানে আসলো পাশ থেকে কারো উৎসুক কণ্ঠস্বর। হৃদকে উদ্দেশ্য করে পাশ থেকে একজন ডক্টর স্বস্তির কণ্ঠে বলে উঠল, ইউ আর অ্যাবসলুটলি ফাইন নাও মিস্টার খান। আপনি পুরোপুরি রিকভার হয়ে গেছেন। শরীর খানিকটা দুর্বল থাকলেও কিন্তু শরীরের কোনো প্রকার অবশিষ্ট বিষ নেই আপনার। একদিন রেস্ট নিলে বাকি দুর্বলতাটাও কেটে যাবে আপনার ধীরে ধীরে। বয়স্ক ডক্টর লোকটির কথার যথার্থ অর্থ বুঝল না হৃদ। কপাল কুঁচকে প্রশ্নোত্তর দৃষ্টিতে তাকালো ডক্টরের দিকে। হৃদের জ্ঞান ফিরেছে কটাতা কর্ণধার হতেই দ্রুততার সঙ্গে এগিয়ে আসলো আসিফ। হৃদকে সুস্থ স্বাভাবিক দেখে অতি সন্তর্পণে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। এতক্ষণ জানটা আটকে ছিল তার হৃদের জীবনে সেফটির বিষয় নিয়ে, কিন্তু আল্লাহর রহমতে হৃদকে সুস্থ দেখে স্বস্তি হয় আসিফের। কিন্তু চেহারার চিন্তিত ভাবটা তখনও কমেনি বিন্দুমাত্র, বরং বিদ্যমান ছিল কঠিনভাবে কোনো একটা বিষয় নিয়ে হয়তো। তাই সেই চিন্তিত চেহারায় এগিয়ে আসলো আসিফ হৃদের দিকে। উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করল, ভাই আপনি ঠিক আছেন? হৃদ এবারও বুঝল না আসিফের কথার অর্থ কোনো কিছু, বরং বিরক্তি বাড়ল নিজের চারিপাশে এত মানুষজন দেখে। বিরক্তিতে হাতে স্যালাইনের পাইপ টেনে খুলতে খুলতে তপ্ত মেজাজে পড়ল হৃদ। আমার আবার কি হবে? আমি ঠিক আছি। এই, নাটক লাগিয়েছিস কেন আমার হাতে? খুলতে বলে এগুলো। আচ্ছা, দ্রুততার সঙ্গে হৃদকে বাধা দিয়ে বলে উঠে পাশ থেকে অন্যজন ডক্টর। কি করছেন মিস্টার খান? আপনি এখনো যথেষ্ট দুর্বল। ইউনিট দিস স্যালাইন।
হৃদ কথা শুনল না ডক্টরের, বরং উগ্র মেজাজে নিজের হাতে লাগানো সকল যান্ত্রিক পাইপ টেনে ফেলতে লাগলো। ছিঁড়তে লাগলো হাতে পেঁচানো সাদা কস্টেপের প্যাচগুলো। এতে বিভ্রান্ত হয় সকল ডক্টররা। ভয়ে কেউ এগিয়ে আসলো না হৃদকে বাধা দিতে, আর না কেউ মুখে আউড়িয়ে কিছু বলল। আসিফ থমথমে খেয়ে যায় হৃদের উগ্র মেজাজ দেখে। বুঝতে পারে এই মুহূর্তে হৃদের কোনো কিছুই মনে নেই নিজের পূর্ব পরিস্থিতিটা সম্পর্কে। তাই আসিফ হৃদকে মনে করিয়ে দেওয়ার জন্য থমথমে গলায় বলল, ভাই, আপনাকে সাপে কামড়িয়েছিল আর তারই চিকিৎসা চলছে আপনার। হৃদের উগ্র মেজাজ থেমে যায়। এক মুহূর্তের জন্য মনে করতে পারল না আসলে তাকে কখন সাপে কামড়িয়েছিল। হৃদ চোখ তুলে তাকায় আসিফের দিকে প্রশ্নাতুর দৃষ্টিতে। নিজের একটা ভ্রু উঁচু করে আসিফকে প্রশ্ন করে বলল, সাপে কামড়েছিল আমায়? কখন? জি ভাই, বিকালে। কিন্তু আশ্চর্যজনকভাবে আপনার শরীরে তেমন একটা বিষ পাওয়া যায়নি। যেমন ধরেন ৫ অংশের একাংশ বিষ আপনার শরীরে পাওয়া গেছে মাত্র, যাতে মৃত্যু ঝুঁকি ছিল না আপনার। কিন্তু আপনাকে উদ্ধার করার সময় আপনার পাশে আমরা বিষের বিষাক্ত রক্ত দেখেছিলাম পড়ে থাকতে রাস্তায়। ভাই, কেউ কি আপনার বিষাক্ত রক্ত মুখে চূষণ করে বের করেছিল নাকি? বিকালে আপনার সাথে কি আরও কেউ ছিল তখন? হৃদের কুঞ্চিত দৃষ্টি দেখে আসিফ দীর্ঘ নিঃশ্বাস ফেলে। বুঝতে পারে হৃদকে কড়া ওষুধের ডোজ দেওয়ার জন্য আপাতত সে কিছুই মনে করতে পারছে না। মস্তিষ্ক শীতই আছে এখনো, কিন্তু মিনিট খানিকটা সময় গেলেই তার নিচ থেকে সবকিছু মনে পড়ে যাবে একে একে। আসিফ হৃদের প্রস্তুত দৃষ্টি এড়ালো না, কিন্তু দমেও গেল না হৃদকে প্রশ্ন করার থেকে। কারণ হৃদকে দ্রুত সবকিছু মনে করাতে না পারলে উল্টো আসিফের জন্য বড় ধরনের ঝড় নেমে আসবে কপালে। আসিফ চিন্তিত হলো। কপালে কারো চিন্তিত ভাঁজ ফেলে পুনরায় প্রশ্ন করলো হৃদকে। হৃদের স্মৃতিচারণ করিয়ে স্বর্ণাভে বলে উঠল আসিফ হৃদকে। ভাই, ভাবি কই? ভাবিকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। আপনি কি ভাবিকে কোথাও রেখেছিলেন আপনাকে সাপে কামড়ানোর পরে? কয়েক সেকেন্ডে মন্ত থাকার মধ্য দিয়ে হঠাৎ টনক নড়ল হৃদের। প্রস্তুত দৃষ্টিতে ভর করল একরাশ আতঙ্ক। ঝিমিয়ে থাকা হৃদের মস্তিষ্ক এবার শটান হয়ে সচেতন হলো। আর সচেতন মস্তিষ্ককে প্রতিধ্বনিত হলো আসিফের এই বাক্য, ভাই, ভাবি কই। তৎক্ষণাৎ নিজেদের সাথে ঘটিত সকল বিষয়ে স্মৃতিচারণা হলো হৃদের। বিকেলের অ্যাক্সিডেন্টের পর দুজন একসাথে ছিল, বরং লাস্ট টাইম হৃদ দেখেছিল মাইকে তার কোলের উপর অজ্ঞান হয়ে পড়তে। তাহলে সে হেফাজতে হলে তার বউ কই যাবে? তার কোলেই তো ছিল তার বউ। হৃদের ঝিমিয়ে থাকা মস্তিষ্কের রক্ত টকবগিয়ে উঠল তৎক্ষণিক। বুক কেঁপে উঠল, মস্তিষ্ক গরম হলো। চোখের রং ও ধরন দুটোই পরিবর্তন হলো। ধরফরিত বুকে আতঙ্কিত হয়ে বলল হৃদ, তোর ভাবি আমার সাথে ছিল। আমার কোলের উপর বেহুশ অবস্থায় পড়েছিল। আমার হাতের সাপের বিষ তোর ভাবি চোষণ করেছিল বিকেলে। তোর অজ্ঞান অবস্থায় আমাকে পেলে তোর ভাবি কো যাবে? সেও তো অজ্ঞান ছিল আমার কোলে। এবার কথার ধরন আসিফেরও পরিবর্তন হলো। উত্তেজিত কণ্ঠের স্বরে বলল তৎক্ষণাৎ হৃদকে, কি বলছেন ভাই? আমরা কেউ তো ভাবিকে পাইনি। শুধু আপনাকে একা জঙ্গলের রাস্তায় গাড়ির সাথে হেলিয়ে থাকা অজ্ঞানরত অবস্থায় পেয়েছিলাম। আপনাকে উদ্ধার করার পর থেকেই চিকিৎসা চলছে। কিন্তু এতক্ষণ যাবৎ আমি ভেবেছিলাম আপনি হয়তো ভাবিকে কোথায় সেফলি রেখেছেন, তাই এতটা গুরুত্ব দেইনি এই বিষয়ে। কিন্তু আপনি তো বলছেন ভাবি আপনার সাথে ছিল না। আসিফ সম্পূর্ণ কথাগুলো শেষ করতে পারল না, তার আগেই ছোটখাটো তাণ্ডব হলো অ্যাম্বুলেন্সের ভিতর। হৃদের হাতে লাগানো স্যালাইনের পাইপ ক্যানুলা ছিঁড়ে খুঁড়ে গাড়ির ভেতর থেকে বের হয়ে আসে হৃদ। উত্তেজিত ভঙ্গিতে চারিপাশটা পরখ করতে চোখে পড়ল রাতের গভীরের অন্ধকারটুকু। তৎক্ষণাৎ নিজের মাথা চেপে ধরে খানিকটা ঝুঁকে ব্যর্থতায় মৃদু চিৎকার করে উঠল হৃদ। বেসামাল হয়ে বলল, শিট শিট শিট, না জানি কতটা দেরি করে ফেলেছি আমি। খানিকটা জোরে চিৎকার করে বলল। শিট। হৃদকে উত্তেজিত দেখে দ্রুততার সঙ্গে এগিয়ে আসে আসিফ। সে কিছু বলবে তার আগেই জড় প্রশ্নের সম্মুখীন হতে হয় হৃদের। আমার ফোন পাওয়ার কতটা সময় পর তুই এখন উপস্থিত হয়েছিস উদ্ধার করতে? ভাই, 40 মিনিট পর 7টা হেলিকপ্টার করে এসেছিলাম আমরা সবাই। বাকি বডিগার্ডরা গাড়ি করে এসেছিল 2 ঘন্টার রাস্তা জার্নি করে। ডক্টররা সবাই এই এলাকারই ভাই। আমি আসার আগেই নিকটস্থ থানায় ও হসপিটালের ফোন করে তাদেরকে পাঠিয়েছিলাম আপনাদেরকে সেভ করতে। তারা সবাই আমার আগেই এসেছিল আপনাদেরকে সেভ করতে, কিন্তু তারা সবাই জানালো আপনাকে ছাড়া নাকি অন্য কাউকে পায়নি রাস্তায় আপনার পাশে ভাই। তাদের ভাষ্য মতে ভাবি তখন ছিল না আপনার সাথে। আপনি নাকি একা রাস্তা পড়েছিলেন অজ্ঞানরত অবস্থায় ভাই। গরম মস্তিষ্কে দুহাত মুষ্টিবদ্ধ করল হৃদ। পা থেকে মাথা অবধি শরীরের রগগুলো ফুলে উঠল তৎক্ষণাৎ।
শিরা উপশিরা বয়ে যায় হৃদের টকবগিয়ে ওঠা রক্তের স্রোতধারা। তারপরেও হৃদ নিজেকে শান্ত ও সংযম রাখার চেষ্টা করলো। দুহাত মুষ্টিবদ্ধ করে শান্ত কণ্ঠে প্রশ্ন করলো আসিফকে হৃদ। আমার বউয়ের খোঁজ করেছিলিস তুই পরে? হৃদের লাল লাল হিংস্র চোখের দাবিতে দেবে গেল আসিফ। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে ভয়ার্ত কণ্ঠে জড়তা নিয়ে বলল আসিফ। না ভাই। হিংস্রতার চোখ তুলে তাকায় আসিফের দিকে হৃদ। অসম্ভব রকমের লাল হয়ে আসলো হৃদের চোখ জোড়া। আসিফ ভয়ার্ত কণ্ঠে পুনরায় শুধালো নিজের করা ভুলটা। অনুনয়ের সুরে বলল আসিফ হৃদকে। আসলে ভাই ঠিকঠাক বুঝতে পারছিলাম না কোনো কিছুই যে কি করব। ভাবিকে আপনার পাশে না দেখে মনে করেছিলাম আপনি হয়তো ভাবিকে কোথাও সেফলি রেখেছেন, কারণ আপনি তো সবসময় ভাবির সেফটি নিয়ে কেয়ারফুল থাকেন। তাই ভাবলাম এবারও হয়তো বা আপনি ভাবিকে কোথাও সেফলি লুকিয়ে রেখেছেন। কিন্তু এখন তো সরি ভাই, বুঝতে পারিনি বিষয়টি। তবে তারপরও সন্দেহবশে আমাদের কিছু লোককে জঙ্গলে পাঠিয়েছি ভাবিকে খুঁজতে, কিন্তু এখনো ভাবির কোনো খোঁজ পাওয়া যায়নি ভাই। শান্ত শক্ত কণ্ঠে হৃদ পুনরায় প্রশ্ন করলো আসিফকে। আমি কতক্ষণ অজ্ঞান অবস্থায় পড়েছিলাম? জি ভাই, 4 ঘন্টা। হৃদের পাষণ্ড বুক তরতর করে কেঁপে উঠে জানান দিচ্ছে তার আপন মানুষকে হারানোর ভীতিটা। হৃদ উত্তেজিত তারণে মস্তিষ্ক ঠান্ডা রাখতে পারছে না, আর গরম মস্তিষ্কে তার বউকে খুঁজে পাওয়া তার জন্য কঠিন হয়ে উঠবে। হৃদ নিজেকে শান্ত রাখার প্রয়াস চালালো। পরপর বুক ফুলিয়ে নিঃশ্বাস টেনে নিজেকে সংযম করতে চাইলো, কিন্তু ব্যর্থ হলো। তারপরও উপর দিয়ে হৃদকে দারুণ শক্ত ও কঠিন মনোভাব দেখালো আসিফের কাছে। হৃদ শান্ত স্বরে আসিফকে বলল। আমার কান্দে। আসিফ বুঝলো না হৃদের হঠাৎ শক্ত হওয়ার মনোভাবটা। জি ভাই। তেতে উঠে চিবিয়ে চিবিয়ে বলল হৃদ। বন্দুক দিয়ে আমার। কয়েক সেকেন্ডের মধ্যে আসিফ হৃদের হাতে বন্দুকটি তুলে দিতেই হৃদ নিজের দক্ষ হাতে বন্দুকটি ট্রিগার চেপে দেখে নিল। অনবরত হৃদের বুক কেঁপে কেঁপে উঠছে তার বউয়ের জন্য। ইচ্ছে করছে দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্তে আগুন লাগিয়ে সবকিছু ধ্বংস করে দিতে নৃশংসভাবে। বিকাল প্রায় 5টার দিকে সাপে কামড়িয়েছিল হৃদকে, আর এখন বাজে রাত 9টা। মধ্যের এই 4 ঘন্টা তার বউ নিখোঁজ। উফ, না জানি কতটা দেরি করে ফেলেছে সে নিজের বউকে বাঁচাতে। টেনশনে হৃদ ব্যাকুল হয়ে উঠল। আসিফের কথায় হৃদ এতটা নিশ্চিত বুঝতে পেরেছে যে মায়া কোনো জঙ্গলি পশুদের হাতে পড়েনি, বরং পড়েছে জঙ্গলের নেশাখোর বখাটে ছেলেদের হাতে। যদি মায়া কোনো জঙ্গলি পশুদের হাতে পড়তো তাহলে তাদের দুজনকেই ক্ষতি করত। হৃদকে অক্ষত সুস্থ অবস্থায় রেখে মায়াকে উঠিয়ে নিয়ে যেত না, বরং দুজনকেই জঙ্গলি পশুরা বেহুশ অবস্থায় পেয়ে ছিঁড়ে খুঁড়ে খেত। এর মানে এটাই দাঁড়ায় যে জঙ্গলের বসতি নেশাখোরের দলটা শুধু তার বউকে তার কোল হতে উঠিয়ে নিয়ে গেছে নিজেদের লালসা মেটানোর জন্য। কথাটা ভাবতেই হৃদের শ্বাসনালী আটকে আসে উত্তেজনায় মায়াকে ঘিরে। হৃদের ভারী বুকের সাথে সাথে বন্দুক চেপে ধরা হাতটাও তরতর করে কেঁপে উঠল মুহূর্তেই। আসিফ দেখলো হৃদের নীরব ভয়ার্ত উত্তেজনাটা, কিন্তু মুখ আউড়ে কিছু বলার সাহস করতে পারল না সে হৃদকে। নিজেকে সংযম করে মস্তিষ্ক চালালো হৃদ। নিজের তীক্ষ্ণ মাইন্ড কাজে লাগালো তৎক্ষণাৎ। মাত্রাতিরিক্ত ঠান্ডা কণ্ঠে স্বরে আসিফকে আদেশ করে বলে উঠল হৃদ। পুরো জঙ্গল ব্লক করে দে। এইডের আর্মি হতে আমাদের যত লোকাল গুন্ডা আছে ওদের সবাইকে বল হৃদ খান স্মরণ করেছে। আধা ঘন্টার মধ্যে সবাইকে উপস্থিত দেখতে চাই আমার এই জঙ্গলের মধ্যে। পুরো জঙ্গল চেক আউট করা চাই আমার। জঙ্গলের ভিতর জায়গায় জায়গায় ক্যাম্প তৈরি কর। ছোট ছোট দল ভেদে সবাইকে জঙ্গলে একত্রে পাঠাবে। সাথে নিজের আত্মার সুরক্ষার জন্য একটা করে টর্চ দেবে, এবং লাঠি, হকি স্টিক, অস্ত্র, ছুরি, যার যেটা হাতে পাবে সেটা নিয়ে যেন জঙ্গলের তল্লাটে প্রবেশ করে। কিন্তু শর্ত একটাই থাকবে, যে বা যারা আমার হয়ে বউকে আমার কোল থেকে উঠিয়ে নিয়ে গেছে তাদের অক্ষত জীবিত অবস্থায় আমার সামনে আছে। বাকিটা আমি দেখে নেব। বাট রাইট নাও আই নিড মাই ওয়াইফ অ্যাট এনি কস্ট। হৃদ দাঁড়ালো না, সোজা ঢুকে গেল জঙ্গলের রাস্তা ধরে। হৃদের পেছন পেছন ছুটল হৃদের কিছু বডিগার্ড, এক হাতে তাদের বন্দুক, অন্য হাতে কড়া পাওয়ারের টর্চ নিয়ে। হৃদ এই ঘোর অন্ধকারে এত বড় জঙ্গলে মাকে কোথায় খুঁজবে তা জানা নেই। শুধু এতটা জানে যেভাবেই হোক নিজের বউকে অক্ষত অবস্থায় চায় তার, নয়তো সে নিঃশ্বাসবিহীন ধুকে ধুকে মারা যাবে। হৃদ এক হাতে টর্চের আলোয় আলোকিত চারিপাশ দেখতে দেখতে অন্য হাতে বন্দুক নিয়ে এগিয়ে গেল গভীর জঙ্গলের ভিতর। হৃদের পিছন পিছন ধরে আসা কয়েকজন বলিষ্ঠবান বডিগার্ডকে হৃদ নিজের সাথে করে নিল না, বরং তাদের অন্য রাস্তায় পাঠায় মায়াকে খুঁজতে দলবদ্ধভাবে। অখ্যাত হৃদ জঙ্গলের গভীর রাস্তা ধরে একাই এগুলো বউকে খুঁজতে। রাত 12টার সাত। পুরো জঙ্গল তীব্র আলোয় আলোকিত হয়ে আছে চারিপাশে। গমগম করছে নির্জল নিশ্চলা জঙ্গলটা। জঙ্গলের মধ্যে জায়গায় জায়গায় আর্মি ক্যাম্প তৈরি করা হয়েছে মায়াকে খুঁজতে। সেই সাথে ট্রাক ভর্তি ভর্তি লোকজন, গুন্ডা হাতে এলাকার সাধারণ মানুষজনকে আসিফ সংগ্রহ করেছে মায়াকে রাতে খুঁজতে।
বিনিময়ে মোটা অঙ্কে টাকা দেওয়া হবে তাদের সবাইকে। কিন্তু বিগত 3 ঘন্টা যাবৎ বিরতিহীনভাবে সবাই খুঁজে চলেছে মায়াকে, কিন্তু কোথাও মায়ের ছিটাফোটার চিহ্ন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। নিস্তব্ধ ঘুমন্ত জঙ্গলটা বিগত 3 ঘন্টা যাবৎ গমগম করছে তুমুল শব্দে ও আলোয়। এতে করে জঙ্গলের পশু পাখিও ভয়ে বিরতিহীন ক্যাচম্যাচ শব্দ করে চলেছে, নির্ঘুম পরিবেশে ছুটাছুটি করতে। এই রাতে ঘুমন্ত জঙ্গলে পশুদের বাড়িতে হানা দিল প্রায় 1000 ঊর্ধ্বে মানুষজন। প্রত্যেকের হাতে একটা করে টর্চ ও ধারালো অস্ত্র বা হকি স্টিক, নিজেদের আত্মসুরক্ষার জন্য, জঙ্গলের হিংস্র পশুদের হতে বাঁচার জন্য। ভয়ার্ত পাখি ও প্রাণীরা এক ডাল থেকে অন্য ডালে, এক স্থান থেকে অন্য স্থানে ছোটাছুটি করছে এত মানুষের সমাগমে, তাড়নায় ভয়ার্ত ভঙ্গিতে। কিন্তু বিগত 3 ঘন্টা ধরেই ফলাফল শূন্য। মায়াকে হন্তদন্ত হয়ে খুঁজেও কোথাও কেউ সামান্য পরিমাণ ক্লু পেল না মায়ার। প্রতিটা মানুষই হতাশ হচ্ছে। এতটা বুঝতে পারছে না হঠাৎ করে একটা মেয়ে মানুষ এই গভীর জঙ্গলে আচানকভাবে কোথায় হাওয়া হয়ে যাবে। মেয়েটা জঙ্গলের ভিতর থাকলে তো এতক্ষণে কারো না কারো চোখে তো পড়ে যাওয়ার কথা। চারিপাশ থেকে হতাশার গুঞ্জন বাড়ল, কিন্তু কেউ থেমে নেই। পথ চলা জারি রাখলো সবাই, একনিষ্ঠভাবে এগিয়ে গেল গভীর জঙ্গলের তল্লাটে। হৃদবিন্দুমাত্র হতাশ হলো না কারোর হতাশাতায়, বরং দক্ষ পা চালিয়ে এগিয়ে গেল চারিপাশে মায়াকে খুঁজতে খুঁজতে। কিন্তু সেটাও বেশিক্ষণ টিকল না নিজের ভয়ের তাড়নায় হৃদের। হৃদ ক্রমশই নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছে নিজের উপর। বিগত 7 ঘন্টা ধরে তার বউ নিখোঁজ, তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। 3 ঘন্টা ধরে সেই বন জঙ্গলের মধ্যে বিরতিহীনভাবে খুঁজে চলেছে বউকে, তাও কোথাও বউকে খুঁজে পাচ্ছে না। কিন্তু কেন পাচ্ছে না তার বউকে সে? আচ্ছা, এমনটা নয় তো যে তার বউকে যারা উঠিয়ে নিয়ে গেছে তারা আসলে এই জঙ্গলেই আসেনি, তারা অন্য কোথাও চলে গেছে তার বউকে নিয়ে? কথাগুলো ভাবতে ভাবতে থেমে যায় হৃদ। সচল মস্তিষ্ক মুহূর্তে অকেজো হয়ে পড়ে নিজের চিন্তা ভাবনাটার প্রহরে। হৃদ ভাবতে পারল না আর কিছুই। মায়াকে নিয়ে প্রচন্ড ভয়ের কারণে বুকে অসহ্য ব্যথা অনুভব করছিল হৃদ। তৎক্ষণাৎ হৃদ বসে পড়ল শক্তপোক্ত মোটা তাজা গাছের কার্নিশ ঘেঁষে মাটিতে। নিজের উত্তেজনায় প্রচন্ড দুর্বল অসহায় মনে হচ্ছে হৃদের নিজেকে। কি থেকে কি হয়ে গেল হঠাৎ করে কিছু যেন বুঝে আসলো না হৃদের। হৃদ উত্তেজিত মন নিয়ে নিজের মাথা ঝুঁকে বসে শান্ত হওয়ার জন্য বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত ও মন্ত রাখার প্রয়াস চালায় নীরবে সে। হৃদের কিছুক্ষণ মন্ত হয়ে বসে থাকার মধ্য দিয়ে কানে আসলো কেউ একজনের চিৎকার স্বরের ডাক। পরপর দুবার একই চিৎকারের ডাক কানে আসতে চকিত ভঙ্গিতে সামনে তাকায় হৃদ। সচেতন মস্তিষ্কে কান খোলা রাখতেই পুনরায় চিৎকার করলো কেউ একজন। হৃদ দ্রুততার সঙ্গে উঠতেই কেউ জোরে জোরে ডাকলো চারিপাশে মানুষজনকে। হৃদ তৎক্ষণাৎ শব্দের উৎস ধরে দ্রুত পায়ে হেঁটে এগোলো সেদিকে। 2 মিনিট হেঁটে সামনে এগিয়ে যেতে হঠাৎ হৃদের পা থেমে যে কারো তীব্র গোঙানোর শব্দ শুনি। হৃদ সতর্ক কানে সেই শব্দ শুনে মনোযোগ করতেই বুঝতে পারল এই গোঙানোর কণ্ঠের অধিকারী মানুষটি তার বউ। হৃদ মনে মনে আল্লাহ নাম জপ্ত করে আওড়ালো বেশ কয়েকবার। ভয়ে হৃদের কপাল বেয়ে দরদর ঘাম ছুটছিল। কম্পিত বুকে মায়াকে চারিপাশে চোখ বুলিয়ে খোঁজার চেষ্টা করলো আসলে মায়ের অবস্থানটা কোথায়। আশেপাশে কোথাও মায়াকে পাওয়া গেল না। হৃদের চঞ্চল পা দুটো স্থির হলো, দৃষ্টি তীক্ষ্ণ করে কান খাড়া করলো। জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে হৃদ আশেপাশে সবাইকেও সতর্কের ইশারা করলো। নড়াচড়া বন্ধ করে স্থির হয়ে জায়গায় দাঁড়িয়ে থাকতে শব্দ না করে। আশেপাশে সবাই হৃদের কথা মতো স্থির হয়ে জায়গায় দাঁড়িয়ে পড়ল, কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো চারিপাশটা। হৃদ মাথা ঠান্ডা রেখে মায়ের গোঙানোর শব্দটা শোনার চেষ্টা করলো সতর্কতার সহিত। আর সেই শব্দের উৎস ধীরে ধীরে এগুলো সামনে। একটা জায়গায় এসে হৃদের পা থেমে যায়, কিন্তু মায়াকে আশেপাশে চোখ বুলিয়ে কোথাও পেল না সে। কিন্তু এখান থেকে মায়ের গোঙানির শব্দটা এবার তীব্র থেকে তীব্র শোনা যাচ্ছে হৃদের কানে। মনে হচ্ছে খুব কষ্টে ছটফট করছে তার নাবালিকা বউ। হৃদ হাসফাস করলো, উত্তেজিত হলো দ্বিগুণ। কিন্তু তারপরও বুঝতে পারল না আসলে মায়া কোথায় আছে, আর কোথায় থেকেই বা গোঙানির শব্দটা আসছে। হৃদ পুনরায় নিজেকে শান্ত করার চেষ্টা করলো, কারণ উগ্র মস্তিষ্কে সে কিছুই বুঝতে পারছে না মায়া আসলে কোথায় আছে। হৃদ উপর দিকে তাকিয়ে বুক ফুলিয়ে বারবার কয়েকটা শ্বাস টেনে নিজেকে শান্ত করলো। নিজেকে শান্ত করে চোখ নামিয়ে নিতেই বেখেয়ালি চোখ পড়ল পুনরায় উপরের দিকে। মোটা তাজা গাছের মগডালে সাদা ফ্রকের অল্প একটু অংশ বিশেষ দেখতেই টনক নড়ল হৃদের। পুনরায় চট করে মাথা উঁচিয়ে সম্পূর্ণ দৃষ্টি ফেলল গাছের ডালে। মুহূর্তেই চোখে পড়ল মায়াকে অক্ষত অবস্থায় গাছের ডালে শুয়ে ছটফট করতে। হৃদ তীব্র অস্থিরতা নিয়ে সেই গাছের ডালে মায়ের দিকে আলো তাক করতেই মুহূর্তে চোখ দুটো বিষণ্ণতায় ছেয়ে যায় মায়ার শোচনীয় অবস্থা দেখে। তার বউ যে একা শুয়েছে তা নয়, সাথে রয়েছে অসংখ্য বানরছানার দল, যারা মায়াকে চারিদিক থেকে ঘিরে লেপ্টে শুয়ে আছে আরাম পেয়ে। মায়ের পেট, কোমর, পা, এমনকি গলা জড়িয়ে গালের সাথে গাল মিশিয়ে শুয়ে বসে আছে বানরছানার দলটি। হৃদ চমকে ওঠে। হাতের ইশারায় চারিপাশে সবাইকে বুঝায় গাছের ডালে পূর্ণ আলো দিতে। হৃদের ইশারা অনুযায়ী সবাই একত্রে গাছের ডালে আলো দিতে আলোকিত হয় চারপাশ।
পূর্ণ আলোয় স্পষ্ট হয় গাছের ডালে ডালে শুয়ে বসে থাকা ছোট বড় অসংখ্য বানরের দলটি, আর তাদের বাচ্চা বানর ছানারাই মায়াকে লেপ্টে শুয়ে আছে। মায়াকে সুস্থ স্বাভাবিক দেখে হৃদের জানে প্রাণ ফিরে এলো যেন এতক্ষণে। কম্পিত শরীরে চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস টানলো, মনে মনে আল্লাহর অসংখ্য শুকরিয়া আদায় করলো। পুনরায় চোখ তুলে তাকালো হৃদ উপরে মায়ার দিকে। ততক্ষণে ছোট বড় সকল বানরের দলটির ঘুম ভেঙে যায় তীব্র আলো চোখে পড়াতে। ক্যাচম্যাচ শব্দ করে এক ডাল থেকে অন্য ডালে ছুটে বেড়ায় বাকিদের সতর্ক বার্তা স্বরূপ ঘুম ভাঙাতে। সঙ্গীদের চিৎকার চেঁচামেচিতে একে একে সকল বানরের ঘুম ভেঙে যায় উপস্থিত মানুষদের নিচে দাঁড়িয়ে থাকতে দেখে। বানর দলটি চট করে বুঝে ফেলে যে নিচে দাঁড়িয়ে থাকা মানুষগুলো তাদের কাছে সুরক্ষিত থাকা মেয়ে মানুষটিকে নিতে এসেছে এত রাতে, আর এতেই ঘোর বিপদ হয়ে দাঁড়ালো হৃদের জন্য। তৎক্ষণাৎ বানরের দলটি তুমুল শোরগোল চিৎকার চেঁচামেচি ক্যাচম্যাচ শব্দ করে মায়ার হাত পা টেনে হিঁচড়ে আগলিয়ে নিয়ে যেতে লাগলো নিজেদের সাথে। এক ডাল হতে অন্য ডালে দল বেঁধে সবাই একত্রে। হৃদ উত্তেজিত হলো মায়াকে এমনভাবে টানা হেঁচড়া করার কারণে। বুঝতে পারলো এই বানর দলটি বিকালে তার কোল থেকে তার বউকে উঠিয়ে এনেছিল নিজেদের সাথে রাখার জন্যে, তাই এত সহজে মায়াকে ছাড়ানো যাবে না তাদের কাছ থেকে, সেটাও ঠিক বুঝতে পারলো হৃদ। হৃদ কৌশল খুঁজলো মায়াকে ছাড়ানোর জন্য বানরের হাত থেকে, কিন্তু ততক্ষণে বানরের দলটি মায়াকে টেনে হিঁচড়ে নিজেদের সাথে নিয়ে যাওয়ার সময় অসাবধানতার কারণে স্লিপ করলো মায়া। গাছের ডাল হতে মায়া উল্টে নিচে পড়তে যাবে তার আগে উত্তেজিত হয়ে তাৎক্ষণিক চিৎকার করে উঠল হৃদ। হেই, মায়া উল্টে নিচে পড়ার আগেই মায়ের এক হাত আঁকড়ে ধরলো বেশ কিছু বয়স্ক বানর। হৃদ স্বস্তি হলো মায়াকে নিচে পড়তে না দেখে, কারণ গাছের নিচে ঝোপঝাড়ে ঘেরা। যদি তার বউ সেখানটায় পড়ে তাহলে নিশ্চিত হাতে পায়ে প্রচণ্ড ব্যথা পাবে। হৃদ দ্রুত হাতের ইশারায় সবাইকে বুঝালো গাছের ডাল হতে আলো নামিয়ে নিতে। হৃদের কথা অনুযায়ী সবাই গাছের ডাল হতে আলো নামিয়ে মাটির উপর ফেললো সেই আলো, কিন্তু তারপরে স্পষ্ট বোঝা গেল গাছের ডালের পরিবেশটা। হৃদ পুনরায় চোখ আওড়ায় ঝুলন্ত মায়ার দিকে। চোখে পড়ল মায়ার বিধ্বস্ত দুর্বল চেহারাটা এবং মায়ার গায়ে হৃদের মোটা জ্যাকেটটা জড়ানো থাকায় মায়ের দেহটা সুরক্ষিত থাকলো, কিন্তু সাদা কলেজ ড্রেসটিতে জায়গায় জায়গায় মাটি কাদা ছিটকানো। হৃদ বুঝতে পারলো বানরের দলটি মায়াকে উঠিয়ে আনার সময় টানা হেঁচড়া এমনটা হয়েছে মায়ের সাথে, কিন্তু তৎক্ষণাৎ হৃদের বুক কেঁপে উঠল মায়াকে দুর্বল অবস্থায় গোংরাতে দেখে। হৃদ কৌশল খুঁজলো মায়াকে বাঁচানোর জন্যে, চোখ আউড়িয়ে চারিপাশে পর্যবেক্ষণ করে, কারণ হৈ হুল্লোড় বা উত্তেজিত হয়ে কোনো কিছু করলে হিতে বিপরীত হয়ে তার মায়ার কষ্ট পাবে এই বানর দলটির হাতে, কারণ চারিপাশ থেকে কমপক্ষে হলেও 40 থেকে 50টা বানর ঝুলে বসে আছে মায়াকে ঘিরে। এত সহজে তার বউকে ছাড়বে না সেটা বানরের উত্তেজিত ভঙ্গি দেখে বুঝে নিল হৃদ। কিন্তু ততক্ষণে তুমুল ক্যাচম্যাচ শব্দ করে বানরের ছোট ছোট বাচ্চাগুলো লাফিয়ে লাফিয়ে মায়ার গায়ে গলায় জড়িয়ে পড়েছিল, ঝুলন্ত মায়াকে নিজেদের কাছ থেকে যেতে দেবে না বলে। আর সেই দৃশ্য দেখে হৃদ রাগে বিরক্তিতে কপাল কুঁচকায়। তার বউকে নিয়ে সবাই টানাটানি করে। এতদিন মানুষ করতো, আর এখন বনের পশুরাও সেই দলে সামিল হলো। উফ, বিয়েটা করেও শান্তি নেই তার। বাসর ঘরে তার বউ তার সাথে এই রাত কাটাবে তা না করে বনে জঙ্গলে বানরের সাথে জড়িয়ে ঘুমিয়ে তার বাসর রাত পার করছে তার বেয়াদব বউ। হৃদ মায়ের প্রতি বিরক্তি বোধ করলো, কিন্তু মায়া চোখ আউড়িয়ে দেখলো না হৃদের বিরক্তি ভাবটা, কারণ মায়া নিজে দুর্বল নেতিয়ে যাওয়া শরীরে বারবার গোংড়াচ্ছিল পানি পানি বলে। মায়া হুঁশে ছিল তখনও, কিন্তু নিজের দুর্বলতা আর বানরের প্রথম থেকে টানা হেঁচড়ার কারণে অনেকটাই নিস্তেজ হয়ে পড়ে মায়ার শরীর, যার ফলে মায়ের শরীরের অবশিষ্ট রাটুকু নেই জোর করার। মায়া গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মৃদু নড়ে চড়ে উঠে আধো আধো চোখ টেনে মেলে তাকানোর চেষ্টা করে নিচের দিকে। ঝাপসা চোখে দেখলো হৃদকে নিচে দাঁড়িয়ে থাকতে। মুহূর্তে যেন মায়ের ক্লান্তি মাখা ঠোঁটে একসাথে হাসি ফুটলো হৃদকে সুস্থ স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে। চোখ টেনে জোর করে তাকালো হৃদের দিকে। মায়া আধো আধো কণ্ঠে বলল, আপনি এসেছেন? মুহূর্তে মায়া ছটফট করলো হৃদের কাছে যাওয়ার জন্য, কিন্তু ছাড়া পেল না বানরের শক্ত থাবা থেকে। তাই হৃদকে দেখে তৎক্ষণাৎ আবারও মুখ ফুটে গোংড়ানোর শব্দ করে কাতর বাণীতে ছটফট করতে করতে বলল, আমাকে নিয়ে যান আপনার কাছে, আমার ভয় করছে ভীষণ, আমি আপনার কাছে যাব। মায়ার ভয়ার্ত বাণীর কথাগুলো কর্ণধার হলো হৃদের। এতে যেন হৃদ আরও একগুয়েমি দেখালো। বেঁকে বসলো সে মায়াকে সাথে করে নিবে না, একদমই না। যে বউ স্বামীর কথা শুনে না অবাধ্য হয়ে সাপের বিষ খায়, সে বউকে তো সে কখনোই সাথে করে নিবে না, বরং অবাধ্য বউকে এইভাবে গাছে ঝুলিয়ে রাখার দরকার। বানর দলটি ঠিক কাজই করেছে তার বউয়ের সাথে। তার এই বেয়াদব বউয়ের এখানেই থাকা উচিত, বানরের সাথে বংশ বেঁধে। তাহলেই বুঝবে স্বামীর অবাধ্য হলে কি হয়। হৃদ একদমই করে বলল মায়াকে, নেব না আমি তোমাকে আমার সাথে। ঝুলে থাকো তুমি গাছের ডালে, আমার এমন বেয়াদব বউয়ের দরকার নেই। আমি এক্ষুনি চলে যাবো এখান থেকে। পুনরায় ভয়ার্ত কণ্ঠে চিৎকার করে উঠল মায়া। ছটফট করে হৃদকে উদ্দেশ্য করে বলে,
আমাকে নিয়ে যান, আমার ভয় করছে তো, প্লিজ প্লিজ। আমি আর অবাধ্য হব না আপনার, সত্যি বলছি। আমাকে ফেলে যাবেন না, প্লিজ প্লিজ পারবো না আমি। প্লিজ প্লিজ। পাশ থেকে এক ঝাঁক বিষণ্ণতা দৃষ্টিতে তাকিয়ে রইল হৃদ মায়ার মান অভিমানের হিসাব নিকাশের দিকে। উপস্থিত বাকি সদস্যরা বুঝতে পারল না তাদের মূল কাহিনীটা কি। এতক্ষণ যাবৎ যে হৃদ খান বিরতিহীনভাবে তাদেরকে নাকে দড়ি দিয়ে এই গহীন অন্ধকার জঙ্গলে দৌড়ের উপর রাখলো এই মেয়েটিকে বাঁচানোর জন্য, অবশেষে সেই মেয়েটিকে সুস্থ অক্ষত অবস্থায় পেয়েও বলছে সে সাথে করে নিবে না মেয়েটিকে, বরং রেখে যাবে তাকে বানরের দলের সাথে। অথচ মেয়েটিকে না বাঁচিয়ে উল্টো রাগ দেখাচ্ছে তার সাথে। আসলে কি রাগ দেখাচ্ছে নাকি মান অভিমানের পাল্লা হালকা করছে হৃদ খান নিজের বউয়ের সাথে? বুঝলো না উপস্থিত কেউই এই বিষয়টি। কিন্তু ততক্ষণে তাদের সবার ধ্যান ভাঙে বিকট গলির শব্দে। হৃদ মায়ার সাথে কথা বলার মধ্যে দিয়ে হঠাৎ করে কৌশলে পরপর দুবার একই জায়গায় শুট করে মায়ার ঝুলন্ত হাতের দিকে, যার ফলে আকস্মিক ঘটনায় গুলির বিকট শব্দে বয়স্ক বানরগুলো আতঙ্কিত হয়ে ছেড়ে দিল মায়ার হাতটা। হৃদ মায়াকে দৌড়ে যেয়ে ধরতে ধরতে মায়া ছিটকে পড়ল হৃদের গায়ে। এতে করে হৃদ নিজের তাল সামলাতে না পেরে দুজনাই লুটিয়ে পড়ল মাটির উপর। কিন্তু মায়া আহত না হলেও হৃদ পিঠে ব্যথা পেল খানিকটা, কিন্তু ট্রু শব্দও করলো না, গম্ভীর থাকলো। উত্তেজনায় মায়া তৎক্ষণাৎ জ্ঞান হারালো হৃদের বুকের উপর। হৃদ ছাড়লো না মায়াকে, বরং নিজের কম্পিত হৃৎপিণ্ড শীতল করতে মায়াকে আরও চেপে ধরে রাখলো নিজের বুকের মধ্যে বেশ কয়েক সেকেন্ড। আজ হৃদের পাষণ্ড বুক কেঁপেছে তুমুল গতিতে। অবাধ্য বউকে হারানোর যন্ত্রণায় ছটফট করেছে কাতরভাবে। একটা মুহূর্তের জন্য মনে হয়েছিল এই বুঝি সে তার অবাধ্য বউকে হারিয়ে ফেলেছে সারা জীবনের জন্য। হৃদ অস্থিরতায় নিজের হাতের বাঁধন আরও শক্ত করলো, পিষ্ট করলো মায়াকে নিজের শক্ত বাহুর পেশিতে। কিন্তু তার মধ্যে দিয়ে চারিপাশে গুঞ্জন শব্দে ধ্যান ভাঙল হৃদের। তৎক্ষণাৎ হৃদ মায়াকে নিয়ে শটান হয়ে উঠে বসলো ধীরস্থে। বানরের ক্যাচম্যাচ শব্দের মাথা তুলে এক পলক উপরের দিকে তাকে দ্রুত মায়াকে কোলে তুলে নেয় সে, কারণ এই মুহূর্তে আবারও বিপদ হতে পারে তার বউকে নিয়ে। হৃদের আশঙ্কা মায়াকে নিয়ে বেশিক্ষণ এখানে থাকলে যে কোনো সময় বানরের দলটি পুনরায় হামলা করবে মায়াকে নিজেদের সাথে নিয়ে যাওয়ার জন্য। তাই হৃদ সবাইকে সতর্ক সংকেত দিয়ে মায়াকে নিয়ে দ্রুত বের হয়ে আসে গহীন জঙ্গল ছেড়ে। রাত 1:13। পিটপিট করে নিজের চোখ খুলল মায়া। অপরিচিত জায়গায় নিজের অবস্থান দেখে ভয়ার্ত হবার আগেই পরিচিত মানুষটার মুখ দেখে স্বস্তি হয় মায়ার। মায়া নিজেকে অ্যাম্বুলেন্সের ভিতর বেডে শোয়া অবস্থায় আবিষ্কার করলো। চোখ আউড়িয়ে আবারও তাকালো হৃদের ক্লান্ত মাখা মুখটার দিকে। মায়ার বেডের পাশে সিটের মধ্যে গা এলিয়ে হেলান দিয়ে চোখ বন্ধ করে রেখেছে হৃদ, তার একটা হাত চোখের সামনে দেওয়া। মায়া হৃদকে নিজের পাশে দেখে মুখ ফুটে কিছু বলতে চাইল। শুনছেন? হৃদ নিজের চোখের সামনে থেকে হাতটা সরিয়ে কপাল কুঁচকে তাকায় মায়ার দিকে। মায়ের মুখে নিজের জন্য নতুন শব্দ শুনেছেন বলাটা ঠিকঠাক বোধগম্য হল না তার। মায়া হৃদের এমন দৃষ্টি উপেক্ষা করে মিনমিনে গলায় বলল, পানি খাবো আমি। হৃদ মায়াকে মোটেও পানি খাওয়ালো না, বরং ধূপ করে মায়াকে পাজা কোলে তুলে নিয়ে বের হয়ে যায় অ্যাম্বুলেন্সের ভিতর থেকে। রাগে চোখে মুখে গাম্ভীর্য ভাব টেনে মায়াকে নিয়ে উঠে বসলো হেলিকপ্টারের ভিতর হৃদ। পেছনের একটা সিটে মায়াকে বসিয়ে সেও বসে পড়ল অন্যটাতে। আতঙ্কিত মায়া বুঝল না হৃদের হঠাৎ মনোভাবটা, কিন্তু ভয়ার্ত হলো প্রথমবারের মতো হেলিকপ্টারে উঠতে দেখে। তাই তৎক্ষণাৎ মায়া ভয়ার্ত ভঙ্গিতে জড়সড় হয়ে হৃদের দিকে চেপে যেতে চাইলে মুহূর্তে উগ্র মেজাজে চেঁচালো হৃদ। মায়াকে শাসিয়ে বলল, কি সমস্যা? গায়ে পড়ছে কারো বারবার? দূরে সরে বসো, যাও। মায়া গাল ফুলালো, কিন্তু বাধ্য মেয়ের ন্যায় হৃদের কথা মতো দূরে সরে বসলো নিজের সিটের মধ্যে। কিন্তু ততক্ষণে নিজের ভয়ার্ত ভাবটা কমলো না, বাড়া ছাড়া। মায়া জড়সড় হয়ে সিটের পাশে জানালা দিয়ে উকি মারল রাস্তায়। মুহূর্তে চোখে পড়লো চারিপাশে দাঁড়িয়ে থাকা পুলিশ, আর্মি, অন্যান্য মানুষদের ভিড়। মায়া চমকে উঠে তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে প্রশ্ন করলো হৃদকে। আতঙ্কিত গলায় বলল, আল্লাহ, এত আর্মি পুলিশ কেন রাস্তায়? কি হয়েছিল এখানে? আপনি কি আবারও মারামারি করেছিলেন এখানে এসে? মায়ের কথায় বিরক্তি নিয়ে তপ্ত মেজাজে বলে ওঠে হৃদ। হ্যাঁ, করেছি তো। বলুন না প্লিজ, এত আর্মি পুলিশ গাড়ি ঘোড়া মানুষের ভিড় কেন এখানে? আজ আমার বিয়ে ছিল বলে সে আনন্দে বিমোহিত হয়ে রাস্তার খাড়ার বিতরণ করছিলাম পুলিশের কাছে। পেয়েছো তোর? হ্যাপি নাও? মায়া হৃদের হঠাৎ রাগের কারণ ধরতে না পেরে গাল ফুলিয়ে বসে পড়ে চুপচাপ। কয়েক সেকেন্ড অতিবাহিত হওয়ার মধ্য দিয়ে এগিয়ে আসলো আসিফ। মায়াকে এক পলক সুস্থ অবস্থায় দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললো আসিফ। নিজের দৃষ্টি ঘুরিয়ে হৃদকে উদ্দেশ্য করে বলে ওঠে আসিফ, ভাই, উপস্থিত সবাইকে বলে দেওয়া হয়েছে তারা চলে যেতে। আপনি ভাবিকে নিয়ে চলে যেতেই তারাও চলে যাবে যার যার মতো করে নিজ গন্তব্যে। আর আমাদের বাকি বডিগার্ডগুলো যারা গাড়ি করে এসেছিল তাদেরকে গাড়ি করে পাঠিয়ে দেওয়া হয়েছে ঢাকার উদ্দেশ্যে কিছুক্ষণ আগেই। বাকি হেলিকপ্টারগুলোতে আমরা আসবো আপনাদের পিছন পিছন।
এখানে সব কাজ শেষ ভাই, তাই আপনি এখন ভাবিকে নিয়ে চলে যান ঢাকার উদ্দেশ্যে। গম্ভীর কণ্ঠে উত্তর করল হৃদ। ওকে, ডান। আসিফ চলে যেতে হেলিকপ্টার পাখা ঘুরে উঠতে শুরু করলো মুহূর্তে। রাউন্ড রাউন্ড চক্কর কাটতেই দুর্বল শরীরে উত্তেজিত হলো মায়া। কিন্তু তারপর হৃদের পাশে ঘেঁষতে পারল না ভয়ে। হৃদ নিজের সিটে গা এলিয়ে বসে আছে, পুনরায় চোখের সামনে হাত রেখে। মায়া আর চোখে দেখল হৃদের সেই শক্ত ও গম্ভীর মুখটা। কিন্তু তারপরেও কিছু বলার সাহস পেল না সে। এইভাবে কিছুটা সময় মতো অবস্থায় পার হলো মায়া। কিন্তু একটা সময় ধৈর্যের ভাত ভাঙলো মায়ারও। ভয়ে তটস্থ মায়ার এগিয়ে গেল হৃদের দিকে হামাগুড়ি দিয়ে। ভয়ে জড়সড় মায়া হৃদের হাতের নিচ দিয়ে মাথা ঢুকে নিজের জন্য জায়গা করে নিল হৃদের কোলের উপর। হৃদ মায়ের কাছে খানিকটা চমকালো, তবে নিজের রাগের বশে মায়াকে পুনরায় টেনে নিজের হতে সরিয়ে দিতে চাইল, কিন্তু করতে পারল না মায়ার জন্য। কারণ মায়া তৎক্ষণাৎ আঁকড়ে ধরল হৃদের শার্টের কলারের দুপাশ। গুটি গুটি হাতে মায়া হৃদের বুকে শার্ট দু হাতে টেনে সরিয়ে উন্মুক্ত করলো হৃদের বুক। হৃদের খালি বুকের জায়গায় মাথা গুজতে গুজতে বলল, আমি ভয় পাচ্ছি তো হেলিকপ্টারে চড়ে। আপনাকে জড়িয়ে ধরে থাকলে আমার ভয় করবে না। আপনি নড়াচড়া করবেন না প্লিজ, না হলে আমি পড়ে যাব তো হেলিকপ্টার থেকে। হৃদ মায়াকে আর বাধা দিল না। তবে হৃদ বিরক্তির রেশ টেনে পুনরায় আগের ন্যায় শুয়ে পড়ল চোখের সামনে নিজের হাত দিয়ে। তিরতির মেজাজে বলল, সর আমার কোল থেকে তুমি। এমন বেয়াদব্য আমার চাই না। আজ তোমার জন্য আমি অনেক কিছু হারাতে পারতাম। ভাগ্য আমার সহায় ছিল, তাই সবকিছু হারাতে হারাতে পুনরায় ফিরে পেলাম। আজকে তুমি আমার অবাধ্য হয়ে বিষপান করেছ। এতে আমি কখনোই ক্ষমা করব না তোমাকে হৃদ। বিষপান করার মাত্রাটা অন্তত কম ছিল বলে এই যাত্রায় তুমি বেঁচে গেছ। তাই তো অনেক কিছু হতে পারতো আজ। পাওয়া না পাওয়া বিষাদময় যন্ত্রণায় ছটফট করতে কেউ, যার একমাত্র কারণ হতে তুমি। আর তার জন্য আমি কখনো তোমাকে ক্ষমা করব না। তুমি আমার কাছে অপরাধহীন হয়ে থাকবে সারা জীবন হৃদ। মায়া হৃদের কথাগুলো মনোযোগ সহকারে শুনল। গুটি হাতে আরো লেপটে গেল হৃদের বুকের সাথে মায়া। কিন্তু মায়ার গায়ে হৃদের জ্যাকেটটি তখনও পরিহিত থাকায় বেশ একটা সুবিধা করতে পারল না মায়া। তাই নিজের দুহাত হৃদের বগলের নিচ দিয়ে গলিয়ে শক্ত করে জড়িয়ে ধরল হৃদকে নিজের সাথে সে। হৃদের উন্মুক্ত বুকের বাম পাশে নিজের মাথা ঠেকিয়ে ধীর কণ্ঠে হৃদকে উদ্দেশ্য করে বলল, স্বামীর বাধ্য বউ হতে গিয়ে আজ আমিও অনেক কিছু হারাতে পারতাম মিস্টার ভিলেন। তখন আমার হারানোর দায় ফরিয়াদটা কে নিত? আমার পাওয়ার না পাওয়ার গল্পটা অসম্পূর্ণ থেকে যেত মিস্টার ভিলেন। তার চেয়ে বরং আমি না হয় অপরাধিনী হয়ে রইলাম আপনার সারা জীবন। হৃদ বিরক্তি নিয়ে অভিমান ভরাট কণ্ঠে বলল, আমার এমন আবেগী বউ চাইও না, পছন্দ না মোটেও। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।